আসসালামু আলাইকুম। সবাইকে অ্যাকাউন্টিং এ স্বাগত জানাচ্ছি। আমি ফাহিম হাসান। আজকে আমরা মূলত ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা যে মানে সাবজেক্ট আছে, যেহেতু এইচএসসি 26 পরীক্ষা একেবারে সন্নিকটে, আমরা এই সাবজেক্টটার উপরে ইনশাআল্লাহ আমরা আজকে মিনিমাম, আমরা তো টার্গেট 100টা এমসিকিউ, আমরা যতটুকু কভার করতে পারি আসলে ততটুকু এমসিকিউ আমরা সলভ করার চেষ্টা করব। সুতরাং যারা যুক্ত হয়ে যাচ্ছেন সবাইকে অনুরোধ করবো লাইভটা যার যার জায়গা থেকে একটা করে শেয়ার করে দেন। এভরিওয়ান, প্রত্যেকে লাইভটা শেয়ার করে দেন। আমরা আজকের ক্লাসে ইনশাআল্লাহ খুব ইম্পর্টেন্ট এমসিকিউ, একবার সময় কম নিব, আমরা জাস্ট সলভ করতে থাকবো, ঠিক আছে? যত দ্রুত যত বেশি এমসিকিউ সলভ করা যায় সে টার্গেট আজকের আমাদের এই ক্লাসে থাকবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তো তাই সবাইকে অনুরোধ করছি যার যার জায়গা থেকে লাইভটা একটু দ্রুত শেয়ার করে দেন, যাতে করে আমরা সবাইকে শুরুতেই কানেক্ট করে নিতে পারি। প্লিজ সবাই যুক্ত হয়ে যায় এবং সবাই লাইভটা যার যার জায়গা থেকে শেয়ার করে দিই। আমি আমাদের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে শেয়ার করে দিচ্ছি, আপনারাও এই সময়ের মধ্যে সবাইকে শেয়ার করে দেন এবং যারা পরিচিত যারা আছে ওদেরকে মেনশন করে দেন, যাতে করে সবাই আমাদের এই ক্লাসে আজকে যুক্ত হইতে পারে। সবাই একটু প্লিজ, একটু শোনা যাচ্ছে কিনা, সাউন্ডটা ঠিক আছে কিনা আমাকে একটু কমেন্টে জানেন। সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা সবাই একটু কমেন্টে আমাকে জানেন। হ্যাঁ সবাই প্লিজ, যারা অলরেডি যুক্ত হয়ে গেছি সবাই একটু লাইভটা শেয়ার করে দেই। আজকের ক্লাসটা আবার যারা ডিসইউ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিবেন তাদেরও কাজে লাগবে। পাশাপাশি যারা হচ্ছে নিবন্ধন পরীক্ষা দিবেন তারাও ক্লাসটা করতে পারেন। মোটামুটি সবারই ইনশাল্লাহ আজকের এই ক্লাস থেকে সবাই উপকৃত হবেন, যেহেতু আমরা প্রিভিয়াস ইয়ারে আসা সকল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে এখান থেকে সমাধান করব এবং খুব অল্প সময়ে আমরা প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব। ব্যাখ্যা বিশ্লেষণে আজকে আমরা তেমন যাব না, আমরা দ্রুত প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে ডান, আমি আমার সবগুলো গ্রুপে শেয়ার করে দিচ্ছি। একটু যারা যুক্ত হয়েছেন আমাকে একটু জানান যে সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা, ঠিক আছে? সাউন্ড আপনারা আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা, তাহলে আমি আমার আসলে ক্লাসটা শুরু করে দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, যারা ইতিমধ্যে যুক্ত হয়েছেন, রাজা সুলতান, ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু কমেন্টে জানেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা, পরে দেখা গেলো ক্লাস করাচ্ছে সাউন্ডে শুনতে পাচ্ছেন না আপনারা। আর সবাই একটু শেয়ার করে দেন প্লিজ, সবাই কমেন্টে হাইলাইট করে দিয়েন, যাতে করে যারা নোটিফিকেশন পায় না তারাও যেন আসলে আমাদের এই ক্লাসটাতে যুক্ত হয়ে যেতে পারে, ঠিক আছে? ওকে প্লিজ সবাই একটু শেয়ার করে দেন, সবাই একটু রেসপন্স করেন, একটু কথাবার্তা বললেন। ওকে, সো একেবারে আমরা বেসিক যে প্রশ্নগুলো আছে সেগুলো দিয়ে শুরু করব। একেবারে গুরুত্বপূর্ণ সকল প্রশ্ন কিন্তু এখানে নেওয়া হয়েছে। আচ্ছা, ডিসিউ তে পরীক্ষা দিবেন, হ্যাঁ অবশ্যই আপনি ক্লাসগুলো করবেন। হ্যাঁ সবাই একটু কে কোন ব্যাকগ্রাউন্ড থেকে দেখছি ক্লাসটা একটু কমেন্টে জানাই। এবং প্রথম যে প্রশ্নটা আসছে সেই প্রশ্নটা কি আছে যদি আমরা একটু দেখি। প্রথম প্রশ্নটার ব্যাকগ্রাউন্ড মানে কি জানতে চাইছে আমাদের এখানে, বলছে সামাজিক ব্যবসায় কি
সামাজিক ব্যবসায় ধারণার প্রবর্তক কে? সোশ্যাল বিজনেস। এই সামাজিক ব্যবস্থাপনার ধরনকে ক্রিস্টাল ক্লিয়ার মিষ্টি মেয়ে। ওকে, আমরা কিন্তু একটু শেয়ার যদি করি তাহলে কিন্তু সবাই নোটিফিকেশন পেয়ে যাব আমরা। যারা এখনো ক্লাসে যুক্ত হয়নি তারা অবশ্যই ক্লাসের নোটিফিকেশন পায় নাই বিধায় যুক্ত হতে পারে না। আমরা সবাই একটু শেয়ার করে দিই ইনশাআল্লাহ। কার বেসিক মেজর সাবজেক্ট কি, কে কোন ব্যাকগ্রাউন্ডের একটু কমেন্টে জানাবেন। হ্যাঁ, মিষ্টি মেয়ে ফাইন্যান্স থেকে। ওকে, তো এখানে বলা হচ্ছে সামাজিক ব্যবসায়ের ধারণার প্রবর্তক কে? আমরা জানি সামাজিক ব্যবসার ধারণার প্রবর্তক হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস। সোশ্যাল বিজনেসের এই ধারণার প্রবর্তক কে? ডক্টর মোহাম্মদ ইউনুস। নুসরাত জাহান মিম মার্কেটিং এরটাও নেন প্লিজ। ওকে, মার্কেটিংটাও নেব, কিন্তু এইচএসসি 26-27 এর রেসপন্স কিন্তু খুবই কম। ঠিক আছে, এই জন্য কিন্তু ক্লাস নিতে আসলে কমফোর্ট লাগে না। আপনারা যদি একটু অ্যাক্টিভ থাকেন, একটু যদি শেয়ার টেয়ার করেন, দেখবেন যে ইনশাল্লাহ ক্লাসের সংখ্যা আরো বেড়ে যাবে। ঠিক আছে, তো চলেন আমরা একেবারে ফাস্ট আগাবো, আমরা দ্রুত বেশি বেশি প্রশ্ন মানে সমাধান করার চেষ্টা করব। বলেন এইটার উত্তর কি হবে? কি আছে এখানে? বলাইছে আধুনিক ব্যবস্থাপনার জনক কে? আধুনিক ব্যবস্থাপনার জনক কে? একটু দ্রুত আপনারাও অ্যান্সার করবেন, প্রশ্ন দেখার মতো ধরবেন। এটা একটা কুইজ, এটা একটা পরীক্ষার মতো করে আপনি দেখা মাত্র উত্তর করবেন। ঠিক আছে, এখন আধুনিক ব্যবস্থাপনার জন্য আর হচ্ছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জন্য। ঠিক আছে, এই দুইটা প্রশ্ন বৈজ্ঞানিক, এই দুইটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন আপনি কমন পাবেন আপনার পরীক্ষায়। একটা আধুনিক ব্যবস্থাপনার জন্য, একটা কি বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জন্য। এই দুই জায়গা থেকে একটা প্রশ্ন আপনি অবশ্যই কমন পাবেন। আমরা জানি আধুনিক ব্যবস্থাপনার জন্য হচ্ছে হেনরি ফেউল, এবং সে ব্যবস্থাপনার কয়টা নীতি প্রণয়ন করছে? 14টা। আর বৈজ্ঞানিক ব্যবস্থার জন্য হচ্ছে কি এফডব্লিউ টেলর। আর শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জন্য হচ্ছে কি শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জন্য হচ্ছে রবার্ট ওয়েন। ঠিক আছে, তো এই তিনটা ইনফরমেশন আমাকে অবশ্যই ভালো করে খেয়াল রাখতে হবে। অ্যাকাউন্টিং এন্ড সিও ক্লাসটাই প্রত্যেক চ্যাপ্টারে আমাদের তানভীর খান আমাদের কিন্তু ক্লাস হচ্ছে প্রতিদিন। গতকালকেও কিন্তু অ্যাকাউন্টিং এর লিফো ফিফো অর্থাৎ মজুত পণ্য হিসাব রক্ষণ পদ্ধতি অধ্যায়ের উপর ক্লাস হয়েছে। স্যার আপনারা এইচএসসি স্টুডেন্ট আসলে অ্যাক্টিভ কম, আপনারা কি অন্য পড়াশোনা নিয়ে ব্যস্ত কিনা যায় না। সো ক্লাসে যদি অ্যাক্টিভ থাকতেন প্রচুর ক্লাস কিন্তু আমি নিতাম। আপনারা শেয়ার করে দেন প্লিজ। তাইলে আর এফডব্লিউ টেলর ব্যবস্থাপনা কয়টা নীতি প্রণয়ন করছে? 4টা নীতি প্রণয়ন করছে। তাইলে কখনো যদি প্রশ্ন আধুনিক ন্যায় আসে ব্যবস্থাপনার জন্য কে, তাহলে কিন্তু উত্তর করতে হবে হেনরি ফেউল। তাহলে কি উত্তর করতে হবে? তাহলে হেনরি ফেউলের উত্তর করতে হবে। ওকে, এই যে দেখেন এরপরের প্রশ্ন হচ্ছে 3 নম্বর প্রশ্নে কি আসছে? বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জন্য কে? আমরা কিন্তু একবারে ফাস্ট যাবো, ফাস্ট। সবাই প্লিজ শেয়ার করে দেন, শেয়ার করলে কিন্তু উপস্থিতি পারবে। সবাই একটা লাইক দিয়ে দেন, শেয়ার করে দেন। আমি টানা এইচএসসির জন্য ক্লাস নিতে থাকবো যে কয়দিন আছে, যদি আপনাদের রেসপন্স ভালো থাকে। ওকে, সো বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক যখন আসবে তখন কিন্তু আর কোনো অপশন চিন্তা করার নাম নাই, দরকার নাই। এফডব্লিউ টেলর আমরা উত্তর করে ফেলবো। এফডব্লিউ ফ্রেডরিক উইনস্লো টেলর। এফডব্লিউ পূর্ণরূপ কি? ফ্রেডরিক উইনস্লো টেলর। ক্লিয়ার? আর হেনরি ফেউল তো আধুনিক ব্যবস্থাপনার জন্য আমরা জানি 14টা নীতি প্রণয়ন করছে, 4টা নীতি প্রণয়ন করছে। ওকে, ডান। কোয়েশ্চেন নাম্বার 4, এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে সবচেয়ে উপযুক্ত ক্ষেত্র কোনটা? অর্থাৎ কোন সেক্টরে এক মালিকানা ব্যবসাটা বেশি পারফেক্টলি করা যাবে? বলেন, এক মালিকানা ব্যবসা সব থেকে বেশি পারফেক্ট কোথায়? বাড়ির রাসায়ন শিল্প, যৌথ ব্যাংক ব্যবসায়, লোহা ও ইস্পাত শিল্প, নাকি পতনশীল পণ্যের ক্ষেত্রে? এইটা দেখার পরে যে কে উত্তর করতে পারা উচিত। এই প্রশ্নটা কি হবে বলেন? সবাই একটু প্লিজ লাইভটা শেয়ার করে দেন। ইনশাআল্লাহ আজকের ক্লাসে রেসপন্স ভালো হলে এরকম ক্লাস আমি প্রত্যেক দিন নেওয়ার চেষ্টা করবো, যদি আপনাদের রেসপন্স ভালো থাকে। স্পেশালি এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্ট রেসপন্স ভালো থাকে। তাহলে এক মালিকানা ব্যবসা সব থেকে বেশি উপযুক্ত হচ্ছে পচনশীল দ্রব্যের ক্ষেত্রে। পুঁজি কম লাগে, কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই এই ব্যবসা শুরু করা যায়। তাহলে অ্যান্সার কি হবে? এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে পচনশীল। বাংলাদেশে বর্তমানে কত সালে অংশীদারি আইন প্রচলিত? ভাই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু একটা বুলেট, এই সবগুলো প্রশ্ন থেকে প্রশ্ন কমন পাবেন কিন্তু আপনারা। বাংলাদেশে বর্তমানে কত সালের অংশীদারি আইন চালু হচ্ছে? অংশীদারি আইন আর কোম্পানি আইন, অংশীদারি আইন, কোম্পানি আইন, ব্যাংকিং আইন, চুক্তি আইন, এই কয়েকটা আইন কিন্তু আপনাকে মনে রাখতে হবে। সবাই একটু শেয়ার করে দেন প্লিজ। দেখেন শেয়ার করলে কিন্তু উপস্থিতি বাড়তেছে। যারা আছেন সবাই লাইভটা শেয়ার করে দেন, একটা লাইক দিয়ে দেন, একটা লাইক এন্ড শেয়ার। আপনারা একটু রেসপন্স করেন, ইনশাল্লাহ আপনাদের জন্য আমি দেখবেন যে সর্বোচ্চ চেষ্টা করতেছি যেন আপনারা ভালো করেন। ঠিক আছে, তাহলে কি হবে বলেন? বাংলাদেশে বর্তমানে অংশীদারি আইন চালু সাল কত সালে? 1932 সালের। কোম্পানি আইন কত সালের? কোম্পানি আইন হচ্ছে 1994 সালের। ঠিক আছে, তাহলে কোম্পানি আইন কত? 1994 সালের। এই দুটো আইন আমাদেরকে গুরুত্ব সহকারে মনে রাখতে হবে। আর সমবায় সমিতির আইন হচ্ছে 2001, নীতি হচ্ছে 2003, আর বিধি হচ্ছে 2004। বিধি হচ্ছে 2004। ঠিক আছে, আর পৃথিবীর প্রথম মানে হচ্ছে প্রথম হচ্ছে উপমহাদেশের প্রথম কোম্পানি আইন হচ্ছে 1913 সালে চালু হয়েছিল। ঠিক আছে, ওকে। তারপর আসেন পণ্য উৎপাদনের মাধ্যম কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়?
পণ্য উৎপাদনের মাধ্যমে, প্রশ্ন কি, পণ্য উৎপাদনের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? পণ্য উৎপাদনের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? কালার এটা ভালো দেখাচ্ছে না, আমরা এটাই নিয়ে, হ্যাঁ বলেন, পণ্য উৎপাদনের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি? আপনি কিন্তু শেয়ার করতেছেন না, সবাই শেয়ার করে দেন, সবাই। আপনারা বিভিন্ন গ্রুপে থাকেন, সেটা ফেসবুক গ্রুপ হইতে পারে, হোয়াটসঅ্যাপ গ্রুপ হইতে পারে, এরকম গ্রুপগুলোতে সবাই শেয়ার করে এবং কমেন্টে প্রয়োজনীয় আমাদের যারা বয় ব্রাদার আছে, ছোট ভাই বড় ভাই হচ্ছে আছে, তাদেরকে কমেন্টে মেনশন করে দেন। বলেন এটা কি হবে? সবাই সবাই অ্যান্সার করার চেষ্টা করেন, সবাই সবাই উত্তর করার চেষ্টা করেন, প্রত্যেকটা এমসিকিউ গুরুত্বপূর্ণ। দেখেন আপনি পারেন কিনা, কতটুকু প্রস্তুতি আপনার আছে। আজকে তো অলমোস্ট 15 তারিখ, 2 তারিখ পরীক্ষা, সময় তো ঘনিয়ে আসছে, আপনার প্রস্তুতি কতটুকু আছে দেখতে পারেন। সবাই সবাই চেষ্টা করেন। কি হবে? পণ্য উৎপাদনের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? পণ্য উৎপাদনের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? পণ্য উৎপাদনের মাধ্যমে, খেয়াল করেন, পণ্য উৎপাদনের মাধ্যমে রূপগত উপযোগ সৃষ্টি হয়, সময়গত বা কালগত উপযোগ সৃষ্টি হয় গুদামজাতকরণের মাধ্যমে, সময়গত বা কালগত উপযোগ সৃষ্টি হয় গুদামজাতকরণের মাধ্যমে। এটা হচ্ছে সত্যগত, এটা সত্য কি, সত্যগত বা মালিকানাগত উপযোগ সৃষ্টি হয় কিসের মাধ্যমে? পণ্য বিনিময়ের মাধ্যমে। কিসের মাধ্যমে? পণ্য বিনিময়ের মাধ্যমে, অর্থাৎ ক্রয় বিক্রয়ের মাধ্যমে। স্থানগত উপযোগ সৃষ্টি হয় কিসের মাধ্যমে? পরিবহনের মাধ্যমে। স্থানগত উপযোগ সৃষ্টি হয় কিসের মাধ্যমে? পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগের সৃষ্টি হয়। পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগের সৃষ্টি হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই উপযোগের থেকে একটা প্রশ্ন কিন্তু কমন পাবেন। ওকে, নার্সারি ও হ্যাচারি কোন ধরনের শিল্প? বলেন, নার্সারি ও হ্যাচারি কোন শিল্পের উদাহরণ? এই একটা প্রশ্ন 1000% কমন, 1000% কমন। জান, নার্সারি ও হ্যাচারি কোন ধরনের শিল্প হবে? বলেন, নার্সারি ও হ্যাচারি কোন শিল্পের অন্তর্গত? নার্সারি ও হ্যাচারি কোন শিল্পের অন্তর্গত? দ্রুত বলেন, সবাই 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 কাইন্ডলি সবাই শেয়ার করে দেন। আজকে আমরা আমাদের লাইভে কমপক্ষে 50 জন স্টুডেন্ট উঠাতে চাই। প্লিজ সবাই শেয়ার করে দেন, সবাইটা লাইক দেন এবং প্রত্যেকটা প্রশ্ন উত্তর করার চেষ্টা করেন। প্রতিদিন ক্লাস হবে ইনশাআল্লাহ আপনাদের জন্য, প্রতিদিন। সবাই অ্যান্সার করেন। কি হবে এটা? জেরিন বলছে এ হবে, বাকিরা কোথায়? রাফিয়া বলছে বি হবে, সোহাগ গাজী বলছে বি হবে। প্রজনন শিল্প, বিমানের প্রজনন শিল্প, আর কি বাকিরা কোথায়? প্রত্যেকে উত্তর করেন। জাহিদুল ইসলাম বলছে বি হবে। ওকে, তারপরে বাকিরা? প্রশ্ন সহজ, কঠিন কিছু না। দেখেন, এই প্রজনন শিল্প মানে হচ্ছে কি, কোনো কিছুর উৎপাদনের মানে উৎপাদনের উৎপাদিত অংশ দিয়ে আবার নতুন করে উৎপাদন করা। তো নার্সারি ও হ্যাচারি হচ্ছে কি প্রজনন শিল্পের উদাহরণ। যৌগিক শিল্প কি? যৌগিক শিল্প হচ্ছে এরকম যে ইনপুট ইনপুট মেনি, আউটপুট ওয়ান, অর্থাৎ অনেকগুলো ইনপুট দিয়ে একটা আউটপুট বানানো, সেটাকে বলা হচ্ছে কি, সেটাকে বলা হচ্ছে যৌগিক শিল্প। যেমন আপনি সিমেন্ট শিল্পকে বলতে পারেন কি যৌগিক শিল্প, যে অনেকগুলো উপাদান মিলে একটা হয়, ইনপুট মেনি আউটপুট ওয়ান। আর একটা বিশ্লেষণ শিল্প আছে, ওটা হচ্ছে ইনপুট ওয়ান আউটপুট মেনি, একটা ইনপুট দিবেন অনেকগুলো আউটপুট বের করবেন। এখানে নিষ্কাশন শিল্প মানে হচ্ছে উত্তোলন। যেমন একটা গুরুত্বপূর্ণ নিষ্কাশন শিল্প হচ্ছে মাছ ধরা। একটা গুরুত্বপূর্ণ শিল্প কি? মাছ ধরা। একটা গুরুত্বপূর্ণ শিল্প হচ্ছে মাছ ধরা, মানে উৎপাদন শিল্পের একটা উদাহরণ। তারপর ধরেন হচ্ছে খনিজ তেল উত্তোলন, ঠিক আছে, খনিজ সম্পদ উত্তোলন, এটাও নিষ্কাশন শিল্পের মধ্যে পড়বে। নির্মাণ, রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ নির্মাণ করাকে নির্মাণ শিল্পের আওতায় ফেলা যায়। ক্লিয়ার? ওকে, কোয়েশ্চেন নাম্বার তোর করে না, এরপরে কি হবে? এটা সবার পারতে হবে, একেবারে সবাই উত্তর করেন। দেখি কে সবার আগে উত্তর করতে পারেন। এই প্রশ্নটা সবার আগে উত্তর করতে পারেন কে, দেখা যাক কে সবার আগে উত্তর করতে পারেন, দেখা যাক। দেখেন, প্রত্যেকটা প্রশ্ন কমন আসার মতো প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন কমন আসার মতো। সবাই অ্যান্সার করেন, সবাই। সবাই উত্তর করেন, সবাই চেষ্টা করেন। ওকে, এটার উত্তর সি হবে। মায়াবী রাজকন্যা সি, জেরিন সি। জেরিন অনেক কমেন্ট করে, বাকিরা কেউ কমেন্ট করে না কেন? প্রত্যেকে উত্তর করার চেষ্টা করবে। আসানুল কবির সি, তারপরে বাকিরা শারমিন আক্তার, শিলা, চুক্তি, জাহিদুল সি। ও আরেকটা কি আসতেছে, জান্নাত সি, ধনঞ্জয় গোমার সি হবে। ওকে, ডান। তাইলে খেয়াল করেন, অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হচ্ছে কি? অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হচ্ছে চুক্তি। তবে খেয়াল রাখেন, চুক্তিপত্র না কিন্তু। অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হচ্ছে চুক্তি, নট চুক্তিপত্র, এটা বলা যাবে না, ঠিক আছে?
চুক্তি তিন ভাবে হইতে পারে, লিখিত, মৌখিক, লিখিত, নিবন্ধিত। চুক্তি যখন লিখিত হয় তখন তাকে চুক্তিপত্র বলা হয়। তাহলে চুক্তির লিখিত রূপকে কি বলা হয়? চুক্তিপত্র বলা হয়। চুক্তির লিখিত রূপকে কি বলা হয়? চুক্তিপত্র বলা হয়। তার মানে কি বোঝা গেল যে ডিসুতে আসবে না? কিভাবে বুঝলেন আসবে না? ডিসু থেকে আগে পরীক্ষা দিয়েছিলেন? ওকে, সমস্যা নাই, বুঝাই দিব তো অবশ্যই। তাহলে কি বললাম খেয়াল করেন, এই যে এক্সট্রা কথাগুলো বলি ওগুলো থেকেও প্রশ্ন আসবে। তাহলে চুক্তি তিন ভাবে হইতে পারে বললাম, লিখিত, মৌখিক আর লিখিত, নিবন্ধিত। তো চুক্তি যখন লিখিত হয় তখন এটাকে চুক্তিপত্র বলা হয়। তাহলে চুক্তি হইতে হবে, এটা ম্যান্ডেটরি। চুক্তিপত্র থাকতে হবে বা চুক্তিপত্র, চুক্তি লিখিত হইতে হবে, এরকম কোন টার্মস এন্ড কন্ডিশন কিন্তু অংশীদারি আইনে বলা নাই। তাহলে আইনের মূল বিষয়টা হচ্ছে চুক্তি লাগবে। এখন চুক্তি যে কোনো ভাবে হতে পারে। ক্লিয়ার? তা বলছে রাষ্ট্রীয় ব্যবসার প্রধান বা মূল উদ্দেশ্য কি? রাষ্ট্রীয় ব্যবসা, এই রাষ্ট্রীয় ব্যবসা বা রাষ্ট্রীয় কোনো কাজ বা সরকার যখন কোনো কাজ করে, সে কাজের উদ্দেশ্য হচ্ছে কি? জনগণের কল্যাণ করা। সে কাজের উদ্দেশ্য কি? জনকল্যাণ করা, সমাজ কল্যাণ করা। মানে যেটা সবার কল্যাণ হবে সেটাই মূলত হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসার উদাহরণ। সেটা হচ্ছে কি? রাষ্ট্রীয় ব্যবসার উদাহরণ। তাহলে উত্তর কি হবে? জনকল্যাণ। রাষ্ট্রীয় ব্যবসার উদাহরণ তাহলে কি হবে? জনকল্যাণ। ওকে, সাধারণ সমবায় সমিতির সদস্যদের দায় কেমন? দায় কেমন বলেন তো? সমবায় সমিতি যারা আছে, সমবায় সমিতির সদস্যদের দায় কেমন? আমরা জানি এক মালিকানা অংশীদারি ব্যবসার দায় হচ্ছে অসীম। এক মালিকানা অংশীদারি ব্যবসার সদস্যদের দায় হচ্ছে কি? অসীম। কোম্পানির ক্ষেত্রে সীমিত। তাহলে সমবায় সমিতির সদস্যদের ক্ষেত্রে দায়ের মানে হচ্ছে কনসেপ্টটা কেমন, দায় কেমন তাদের ক্ষেত্রে বলেন, দ্রুত বলেন। এটার উত্তর কি হবে? এটার উত্তর কি হবে? দায়ের পরিমাণ কি? সমবায় সমিতির সদস্যদের দায়ের প্রকৃতি কেমন? এটা হচ্ছে সসীম বা সীমিত। সসীম বা সীমিত। সসীম যে শব্দ, সসীম দেখে অনেকে মনে করে এটা মনে হয় অসীম। না, অসীমের উল্টাই হচ্ছে সসীম। সসীম মানে সীমিত বা সীমাবদ্ধ। সবাই প্লিজ লাইভটা একটু শেয়ার করে দেন, কমেন্টে মেনশন করে দেন পরিচিত জনদেরকে। এই যে অলরেডি আলোচনা হয়েছে না, বাংলাদেশে বর্তমানে কত সালের কোম্পানি আইন চালু আছে? ভাই আমার কথা হচ্ছে আজকের ক্লাস থেকে যদি তুমি এমসিকিউ কমন পাও, আর এগুলো তুমি পারো আমি জানি, জাস্ট একটা রিভিউ করে দেওয়া। ক্লাস একবার থাকলে ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো তোমার একবার রিভিশন হয়ে যাবে। এটা হচ্ছে মূল টার্গেট। ক্লিয়ার? এটা বুঝিনি তাই বলতে পারছি না। সদস্যদের দায় কেমন? অর্থাৎ সদস্যদের যে পরিমাণে মানে হচ্ছে কি করবে, মানে যতটুকু মালিকানা সে গ্রহণ করবে ততটুকুর জন্যই তার দায় সীমাবদ্ধ থাকবে। ওইটাই হচ্ছে সমবায় সমিতিদের সদস্যদের দায় সীমিত বা সসীম বলা হয়ে থাকে। একজন সদস্য সর্বোচ্চ কত পার্সেন্ট শেয়ার ক্রয় করতে পারে? আমরা জানি 5/1 অর্থাৎ 20%। এটা তো আপনারা জানেন নিশ্চয়ই। তাহলে এটা তো আমরা পারি না, এমন কেউ কি আছি? এমন কেউ আশা থাকা উচিত না যে বর্তমানে কোম্পানি আইন কত সালে চালু আছে এটা আমরা সবার পারা উচিত। আমরা সবাই পারিও বটে, তাই না? কত হবে? 1994 সালে। 1994 সালে। সবাই প্লিজ, সবাই একটু শেয়ার করে দেন। নিবন্ধনের ভাই বোন যারা আছেন তারাও ভালো করে খেয়াল করে ক্লাসগুলো করেন। আমাদের পেইড কোর্সে ক্লাস চলমান আছে, আপনারা জানেন। আগ্রহী ভাই বোনরা ক্লাসে ভর্তি হয়ে যে কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ওকে, ডান। তাহলে এটা হবে কত? 1994। এটা কত হবে? 1994। আচ্ছা, এই যে একটা প্রশ্ন, এই যে একটা প্রশ্ন, আমরা জানি যে হিসাব বিজ্ঞানের একটা হিসাব চক্র আছে, ঠিক একইভাবে ব্যবস্থাপনারও চক্র আছে। আপনারা জানেন কিনা? ব্যবস্থাপনারও কি আছে? ব্যবস্থাপনারও চক্র আছে। তো ব্যবস্থাপনা চক্রের প্রথম কাজ, ব্যবস্থাপনা চক্রের প্রথম ধাপ বা ব্যবস্থাপনা চক্রের প্রথম কাজ এবং ব্যবস্থাপনা চক্রের শেষ ধাপ, এই জায়গাটা থেকে একটা প্রশ্ন কিন্তু একবারে কমন। ব্যবস্থাপনা চক্রের প্রথম এবং ব্যবস্থাপনা চক্রের শেষ। ব্যবস্থাপনা চক্রের প্রথম শেষ। প্রথম ধাপ হচ্ছে কি? প্রথম ধাপ হচ্ছে পরিকল্পনা। প্রথম ধাপ কি? প্রথম ধাপ হচ্ছে পরিকল্পনা। আর শেষ ধাপ হচ্ছে কি? শেষ ধাপ হচ্ছে নিয়ন্ত্রণ। এবং এখান থেকে আরো কয়েকটা ইনফরমেশন আপনার জানা উচিত যে পরিকল্পনাকে বলা হয় নিয়ন্ত্রণের ভিত্তি, নিয়ন্ত্রণকে বলা হয় পরিকল্পনার ভিত্তি, এবং নিয়ন্ত্রণ ও পরিকল্পনাকে মুদ্রার এপিটোপিক বলা হয়ে থাকে। কথা কি ক্লিয়ার? এবং পরিকল্পনা হচ্ছে একটা চিন্তা মনন প্রক্রিয়া, আর নিয়ন্ত্রণ হচ্ছে একটা কালান্তিক প্রক্রিয়া। একটা নির্দিষ্ট সময় পর পর এই প্রক্রিয়াটা সম্পূর্ণ করা হয়। আর পরিকল্পনা কিসের সাথে জড়িত? চিন্তার সাথে জড়িত। এই জন্য এটাকে বলা হয় চিন্তা মনন প্রক্রিয়া। অনেকগুলো তথ্য শেয়ার করলাম, ইনশাল্লাহ এখান থেকে প্রশ্ন কিন্তু কমন আসবে। তারপরে পরিকল্পনার আরেকটা গুরুত্বপূর্ণ টার্মস মনে রাখতে পারেন। পরিকল্পনা দুইটা গুরুত্বপূর্ণ ধরন হচ্ছে, একটা একাত্মক পরিকল্পনা, একটা স্থায়ী পরিকল্পনা।
কোন একটা পরিকল্পনা একবার গ্রহণ করার পর যখন এটা নতুন কোন পরিকল্পনা গ্রহণ করার আগ পর্যন্ত চলমান থাকে এটাকে স্থায়ী পরিকল্পনা বলা হয়। আর কোন একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য যখন কোনো পরিকল্পনা প্রণয়ন করা হয় এবং এই উদ্দেশ্য সাধন হলে এবং কাজ শেষ হয়ে গেলে সময় শেষ হয়ে গেলে যদি ওই পরিকল্পনার মানে হচ্ছে সমাপ্ত ঘটে তখন এটাকে আমরা একার্থক পরিকল্পনা বলি। যে একটা উদাহরণ আমাদের পরীক্ষা সব থেকে বেশি আসতো সেটা হচ্ছে পদ্মা সেতুর এই যে নির্মাণ প্রকল্প, এটা কোন ধরনের পরিকল্পনা? হচ্ছে একার্থক পরিকল্পনা। পদ্মা সেতু যাদের সাথে আমাদের কন্ট্রাক্ট ছিল সরকারের, যখন পদ্মা সেতু নির্মাণ করা হয়ে গেছে তাদের সাথে কিন্তু আর কন্ট্রাক্ট নাই। কথা কি বুঝাতে পারছি? তাহলে অনেকগুলো আলোচনা কিন্তু আমরা এখানে করে ফেললাম। ওকে, ব্যবস্থাপনা চক্রের সর্বশেষ কাজ আমি অলরেডি আলোচনা করছি কিনা, এই জায়গা থেকে প্রশ্ন কমন পাবেনি। আমি জাস্ট পরীক্ষা হয়ে গেলে ইনশাআল্লাহ আমি কিন্তু দেখাবো মিলে যে এই প্রশ্নগুলো থেকে কতগুলো প্রশ্ন কমন আসছে, এই প্রশ্নগুলো থেকে কতগুলো প্রশ্ন কমন আসছে। বলেন ব্যবস্থাপনা চক্রের সর্বশেষ কাজ কোনটা? সর্বশেষ কাজ কোনটা বলেন, দ্রুত বলেন, আপনারা বলেন। সবাই কাইন্ডলি লাইভটা একটু শেয়ার করে দেন প্লিজ। কমেন্টে আমরা কিন্তু আমাদের পরিচিত ভাইব্রাদারদেরকে মেনশন করে দিতে পারি, আমরা চাইলে কিন্তু ওদেরকেও ক্লাসে ডেকে নিয়ে আসতে পারি। সবাই একটু চেষ্টা করেন প্লিজ। কি হবে বলেন সবাই সবাই সবাই। তারপরে এখানে যেমন ব্যবস্থাপনা চক্রের শেষ ধাপ, শেষ ধাপ আসতে পারে, আবার আসতে পারে পরিকল্পনার ভিত্তি, আসতে পারে কালান্তিক প্রক্রিয়া। পরিকল্পনার ভিত্তি আসতে পারে, কালান্তিক প্রক্রিয়া আসতে পারে। যেভাবে আসুক উত্তর হবে কি? যেভাবে আসুক উত্তর আসবে কি? উত্তর হবে নিয়ন্ত্রণ। প্রশ্ন যেভাবে আসুক উত্তর কি হবে? উত্তর হবে নিয়ন্ত্রণ। কথা বুঝতে পারছি? ক্লিয়ার আশা করছি ইনশাআল্লাহ। নেক্সট, কর্মী সংস্থান ব্যবস্থাপনার কোন ধরনের কাজ? কর্মী সংস্থান ব্যবস্থাপনা কোন ধরনের কাজ? কর্মী সংস্থান করা, স্টাফিং। কর্মী সংস্থান মানে কি? স্টাফিং। স্টাফিং ব্যবস্থাপনার কোন ধরনের কাজ? ব্যবস্থাপনার তো অনেকগুলো কাজ, সেই কাজগুলোর মধ্যে কোনটার সাথে রিলেটেড? স্টাফিং মানে হচ্ছে কর্মী সংস্থান করা, কর্মীদেরকে প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া, সেটা হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনা সংক্রান্ত কাজের সাথে জড়িত, মানব সম্পদ ব্যবস্থাপনার সাথে জড়িত। ক্লিয়ার? কোয়েশ্চেন। এরপরে প্রেষণা চক্রের প্রথম বা প্রারম্ভিক ধাপ কোনটি? এটা কি পারবেন আপনারা? প্রেষণার একটা চক্র আছে। প্রেষণা মানে কি বলেন তো? প্রেষণা মানে এমপ্লয়ীদেরকে মোটিভেট করা, কাজ করতে উৎসাহিত করা। সে উৎসাহিত করতে গেলে প্রেষণা চক্রের প্রথম বা প্রারম্ভিক ধাপ কোনটা? এটা দেখে কে বলতে পারেন? দ্রুত বলেন। প্রেষণা চক্রের প্রথম বা প্রারম্ভিক ধাপ কোনটা? প্রেষণা চক্রের প্রথম ধাপ কোনটা? দ্রুত বলেন। আপনি যে কাউকে মোটিভেট করবেন। হুমায়ুন কবির ভালো আছে? হুমায়ুন কবির ভাই, আপনি ভর্তির জন্য নক দিছিলেন, আপনি ভর্তি হয়ে যান, টাকা পয়সা নিয়ে টেনশন কিছু নাই। আপনাকে লাস্ট আরেকটা মেসেজ দিচ্ছি, আপনি ওইটা দিয়ে ভর্তি হয়ে যান, ঠিক আছে? আমার এডমিন আপনার সাথে কথা বলছিল, আপনি যে পেমেন্টের কথা আমি লাস্ট বলছি, আপনি ওই পেমেন্টটা পরিশোধ করে ভর্তি হয়ে যান, কোনো সমস্যা নেই, ঠিক আছে? অনেকে সন্তুষ্টিতে চলে গেছেন কেন? এখনই কি সে সন্তুষ্টি? এটা তো প্রথম ধাপ বলছে। প্রথম ধাপ আপনার অভাব বুঝতে হবে, কি প্রয়োজন সেটা বুঝতে হবে, তাই না? তাইলে না আপনি তাকে মোটিভেট করতে পারবেন। আপনার কি, আপনার মোটিভেশন লাগবে। ধরুন আপনি প্রেমে ছেঁকা গাইছেন, তাহলে আপনার এক ধরনের মোটিভেশন লাগবে। আপনি ক্যারিয়ারে ব্যর্থ হচ্ছেন, এটার জন্য এক ধরনের মোটিভেশন লাগবে। আপনি বিয়ে করে অশান্তিতে আছেন, এটার জন্য এক ধরনের মোটিভেশন লাগবে। তো আগে জানতে হবে আপনার অভাবটা কোথায়, ঠিক আছে? তারপরে না আপনি আসলে মোটিভেশন পাবেন। আস্তে ধীরে আপনি কি হবেন? আস্তে ধীরে আপনি হচ্ছে মোটিভেটেড হবেন। এটা কি হবে? ব্যবস্থাপনা উপকরণ বা 6M এর মধ্যে কোনটি অন্যতম? প্রথমত হচ্ছে 6M এর পূর্ণরূপ আমরা জানি কিনা। 6M অর্থাৎ 6টা M। 6টা হচ্ছে কি? ম্যান, মেশিন, মেথড, মানি, ম্যাটেরিয়াল, সর্বশেষ মার্কেট। এই হচ্ছে 6M। এই 6M আসলে দুইটা উপাদানের সমষ্টি। একটা বলা হচ্ছে মানবীয় উপাদান প্লাস মানবীয় প্লাস অমানবীয়, ঠিক আছে? মানবীয় প্লাস অমানবীয় উপাদানের সমষ্টি হচ্ছে এই 6M, ঠিক আছে? এই 6M এর জনক কে? টেরি এন্ড ফ্রাঙ্কলিন। 6M এর জনক কে? 6M এর জনক হচ্ছে টেরি এন্ড ফ্রাঙ্কলিন, মনে রাখবেন। এই 6M হচ্ছে কি? মানবিক এবং অমানবীয়, মানবীয় এবং অমানবীয় উপাদানের সমষ্টি। এবং এই উপাদানগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি? ম্যান।
অর্থাৎ ম্যান যদি না থাকে, মানুষ যদি না থাকে, ওগুলো তো নিজে নিজে চলবে না, ওগুলাকে কন্ট্যাক্ট করার জন্য কি লাগবে? ম্যান লাগবে। তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ উপাদানটা হচ্ছে কি? সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ম্যান। প্লিজ সবাই একটু শেয়ার করে দেন, দেখেন এমসিকিউ গুলা কত ইম্পর্টেন্ট। আপনি পড়লেই বুঝবেন যে আসলে এই প্রশ্নগুলো পরীক্ষা আসার মতো এমসিকিউ। এই প্রশ্নগুলো যে পরীক্ষা আসবে আপনি প্রত্যেকটা এমসিকিউ দেখলেই বুঝবেন। বলেন এবার কি হবে? হেনরি ফিল্ড প্রদত্ত ব্যবস্থাপনার মূলনীতি কোনটা? হেনরি ফিল্ড প্রদত্ত ব্যবস্থাপনার মূলনীতি কোনটা? দ্রুত বলেন। সবাই 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 উত্তর করার চেষ্টা করেন। হেনরি ফিল্ড প্রদত্ত ব্যবস্থাপনার মূলনীতি কয়টি? এটা পারিনি এমন কেউ কি আছি? এবং এই 14টা নীতি মনে রাখার একটা চমৎকার টেকনিক, কিন্তু কোশ্চেন নাম্বার থাকলে ভালো হতো স্যার। কোশ্চেন নাম্বার তো দেওয়া হয়নি, এটার জন্য দুঃখিত। আমরা কোশ্চেন নাম্বার আমরা নিজেরা করে নিতে পারি। হ্যাঁ, আমরা কোশ্চেন নাম্বারটা নিজেরা করে নিই, একটু আমাকে যদি সময় দেন আপনারা। কোশ্চেন নাম্বারটা আমি নিজেই করে নিতে পারবো। এটা বেশি সময় লাগবে না। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 17। আমরা 17 নম্বর প্রশ্নের মধ্যে আছি। কত? 17। ঠিক আছে, আমরা তাহলে নাম্বারিং করে পড়ি, আমাদের অনেকের বুঝতে সুবিধা হবে। তাহলে এটা কত নম্বর প্রশ্ন? 17। 17 নম্বর প্রশ্ন আনসার কত হবে? 14টি হবে, এটা নিয়ে কারো কোনো সন্দেহ নাই। তারপরে আসেন হচ্ছে আনুষ্ঠানিকতার বিচারে নেতৃত্ব প্রধানত কত প্রকার? 18 নম্বর প্রশ্ন বলেন। আনুষ্ঠানিকতার বিচারে নেতৃত্ব প্রধানত কত প্রকার? আনুষ্ঠানিকতার বিচারে নেতৃত্ব প্রধানত কত প্রকার? বলেন, দ্রুত বলেন। সবাই 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 উত্তর করার চেষ্টা করেন। সবাই কমেন্টে একবার হাইলাইট লিখে একটা কমেন্ট করেন, দেখেন যে অনেক উপস্থিতি বেড়ে যাবে। সবাই কমেন্টে একবার একটু হাইলাইট লিখে কমেন্ট করেন, দেখবেন ইনশাআল্লাহ উপস্থিতি বেড়ে যাবে। সবাই উত্তর করার চেষ্টা করেন। সবাই সবাই অ্যান্সার করার চেষ্টা করেন। এগুলো সহজ প্রশ্ন, না পারার কিছুই নাই, একেবারে সহজ জিনিস। এগুলা একেবারে সহজ জিনিস, না পারার কিছুই নাই। 18 নম্বর প্রশ্ন কি? 18 নম্বর প্রশ্ন হচ্ছে আনুষ্ঠানিকতা। এর হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আনুষ্ঠানিক নেতৃত্ব আর একটা হচ্ছে অনানুষ্ঠানিক নেতৃত্ব। অর্থাৎ নিয়ম কানুন মেনটেন করে যে নেতৃত্ব আসে, সে একটা প্রতিষ্ঠানের রেগুলেটেড মানে রুলস এন্ড রেগুলেশন মেনটেন করে যে নিয়ম মাফিক যে নেতৃত্ব আসে, সেই নেতৃত্বটা নামই হচ্ছে আমরা আনুষ্ঠানিক। আর আনুষ্ঠানিকতা ছাড়া যে নেতৃত্ব পাওয়া যায় বলছে অনানুষ্ঠানিক নেতৃত্ব। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার এরপরে কি? ওয়েলথ অফ নেশন নামক সুবিখ্যাত গ্রন্থের রচয়িতাকে? এটা পারি না এমন কেউ কি আছি? এটা পারি না এমন ক্লাস শেষে শীট দিয়েন। পরেশচন্দ্র মন্ডল। আচ্ছা, ক্লাস শেষে তো শীট বলতে এই পিডিএফটা দিতে পারবো, ক্লাস শেষে পিডিএফ। পরেশচন্দ্র মন্ডল ভাই, আপনার ভর্তি হওয়ার কথা ছিল, ভর্তি হয়ে যান, টাকা পয়সা কোনো বিষয় না। আর আমাদের নিবন্ধনের গ্রুপে আপনি নিয়মিত শীট টিট পোস্ট করেন, বইয়ের পিকচার পোস্ট করেন, আপনার পোস্ট কিন্তু ভালো রিচ হয়। ঠিক আছে, ওকে। তাহলে কি হবে বলেন তো? ওয়েলথ অফ নেশন কার লেখা? এটা তো সাধারণ জ্ঞান প্রশ্ন, যারা চাকরি প্রত্যাশী আছেন, এটা তো আপনাদের চাকরি পরীক্ষাও আসে। ওয়েলথ অফ নেশন কার লেখা? লুকে বেসেলে তো হিসাব বিজ্ঞানের জনক, তাই না? লুকে বেসেলে সুম্মাটি অ্যাথমেটিকা জিওমেট্রিকা প্রফেশনালিটা লিখছে, তাই না? আর হেনরি ফেল তো আধুনিক ব্যবস্থাপনার জন্য 14টি নীতি প্রণয়ন করছে। অ্যাডাম স্মিথ হচ্ছে ওয়েলথ অফ নেশনের লেখক এবং অর্থনীতির জনক বলা হয়ে থাকে। ঠিক আছে, এরপর হচ্ছে আল ফারাবি। আল ফারাবি ইউটিউবে গ্রন্থের লেখক হচ্ছে ইমাম গাজ্জালি। আল ফারাবি একটা গ্রন্থ লিখছে, ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না। ম্যানেজমেন্টের ক্ষেত্রে তারও বেশ ভালো অবদান রয়েছে। প্রেষণার দ্বি উপাদান তত্ত্বের জনককে? প্রেষণার দ্বি উপাদান তত্ত্বের জনককে? এই জায়গা থেকে একটা প্রশ্ন আসবে। প্রেষণার দ্বি উপাদান তত্ত্বের জনককে বলেন? বলেন কি হবে? প্রেষণার দ্বি উপাদান তথ্যের জনককে? প্রেষণার দ্বি উপাদান তত্ত্বের জনক? এটা আমাদের কত নম্বর প্রশ্ন? এর আগের প্রশ্ন কত নম্বর ছিল?
19, এই প্রশ্ন হবে 20, এই প্রশ্ন হবে 20 নাম্বার প্রশ্ন। 20 নাম্বার প্রশ্ন। আমরা কিন্তু অনেক দ্রুত যাচ্ছি, 30 মিনিটে কিন্তু আমরা 20টা প্রশ্ন সলভ করছি। আমরা আরো দ্রুত আগাবো ইনশাআল্লাহ, সমস্যা নেই। দ্রুত বলেন। ওকে, কি হবে? ফ্রেডরিক হাসবার্গ, কোনো সন্দেহ নাই। এটার উত্তর কি হবে? ফ্রেডরিক হাসবার্গ। আর আব্রাহাম মাসলো হচ্ছে কি চাহিদা সোপান তত্ত্ব, যার 5টা ধাপ আছে, তাই না? জৈবিক চাহিদা, নিরাপত্তা চাহিদা, সামাজিক চাহিদা, আত্মতৃপ্তি, আত্মপ্রতিষ্ঠা, তাই না? আর ডগলাস ম্যাকগ্রেগর হচ্ছে এক্স ও ওয়াই তথ্যের জনক, আর উইলিয়াম জি উইচ হচ্ছে কি জেড তথ্যের জনক। কি? জেড তথ্যের জনক। ওকে, ডান। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে জনক থেকে, কোন নীতি অনুযায়ী কর্মীর মাত্র একজন নির্দেশদাতা থাকবে? সোজা কথা, কর্মী মাত্র একজন বস থাকবে। কোন নীতি অনুযায়ী? কোন নীতি বলতে হেনরি ফেল প্রদত্ত ব্যবস্থাপনার যে 14টা নীতিমালা আছে, এই 14টা নীতিমালার কোন তথ্যে, 21 নম্বর প্রশ্ন, কোন নীতিতে বলা হয়েছে যে একজন কর্মীর মাত্র একজন বস থাকবে? একজন কর্মীর মাত্র একজন বস থাকবে, এটা হেনরি ফিউল প্রদত্ত কোন নীতিমালাতে বলা হয়েছে? দ্রুত বলেন, কোন নীতিমালাতে? নির্দেশনা ঐক্য নীতি, আদেশ ঐক্য নীতি, কর্তৃত্ব দায়িত্ব নীতি, নাকি শৃঙ্খলা নীতি? কোনটাতে বলা হয়েছে? এটা হচ্ছে আদেশের ঐক্যের নীতি, মনে রাখবেন। একজন কর্মীর একজন বস থাকবে, এটা আদেশ ঐক্যের নীতি। নির্দেশনা ঐক্যের নীতিতে বলছে একজন কর্মীর একাধিক বস থাকতে পারে, তবে সকলের উদ্দেশ্য হবে এক। ঠিক আছে? তারপরে কর্তৃত্ব দায়িত্ব, অর্থাৎ কর্তৃত্ব হচ্ছে আদেশ দেওয়ার অধিকার, দায়িত্ব হচ্ছে জবাবদিহিতা। হেনরি ফেল বলছে এই দুইটার মধ্যে সমতা থাকতে হবে। এবার হচ্ছে শৃঙ্খলা নীতি, কি বলছে? যোগ্য বস্তুকে যোগ্য স্থানে রাখো, যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে রাখো, এটাকে বলা হচ্ছে শৃঙ্খলা নীতি। আমরা সংক্ষেপে 4টা নীতি সম্পর্কে জেনে নিলাম। এবং এই যে আদেশের মানে কর্তৃত্ব ও দায়িত্বের সংজ্ঞা কিন্তু পরীক্ষা চলে আসে। এই যে বলছি একটু আগে, এটা বলে দিছি। আমরা হচ্ছে 22 নম্বর প্রশ্ন আছে, বলেন প্রেষণার চাহিদা সোপান তত্ত্বের প্রবক্তাকে? প্রেষণার চাহিদা সোপান তত্ত্বের প্রবক্তাকে বলেন। প্রেষণার চাহিদা সোপান তত্ত্বের প্রবর্তক কে? চাহিদা সোপান তত্ত্ব, একটু আগে বলছে এর স্তর কয়টা? 5টা। এবং এর জনক কে? 22 নম্বর প্রশ্ন, কি হবে বলেন? এটা কি 21 নম্বর সিরিয়াল হওয়ার কথা? এটা 22 নম্বর, এটা 22 নম্বর সিরিয়াল। আপনারা যারা শেয়ার করেন নাই, এরকম ক্লাস চলমান থাকুক, আপনারা কি চান? এরকম ক্লাস চলমান থাকুক, আপনারা যদি চান তাহলে লাইভটা শেয়ার করে দেন, আমি দেখি কয়জন শেয়ার করছেন। আপনারা যদি কন্ট্রিবিউট না করেন তাহলে তো ক্লাসগুলো কন্টিনিউ করাটা টাফ হয়ে যায়, বুঝছেন? এই যে মাত্র 12টা শেয়ার করছেন, তার মধ্যে আমার নিজেরই আছে কি, আমার নিজেরই হচ্ছে 4টা-5টা গ্রুপ আছে, আমি 4টা-5টা গ্রুপে শেয়ার করছি। তাহলে আপনারা আলটিমেটলি তো শেয়ার করলেন না, আপনারা আলটিমেটলি কিন্তু শেয়ার করলেন না। তাহলে আপনারা যদি কন্ট্রিবিউশন না করেন তাহলে আসলে কিভাবে এত পরিশ্রম করে ক্লাস নেবে বলেন? আপনারা সবাই যদি শেয়ার করতেন, আমরা নতুন করে অনেক ফলোয়ারও পেতাম, অনেক স্টুডেন্ট আমাদের ক্লাসে যুক্ত হইতো, ক্লাসটাও আরো জমতো। এরকম ক্লাস যদি আমরা নিয়মিত চাই, আমাদের পেড কোর্সের ক্লাস থাকে সপ্তাহে 3 দিন। আমরা এর বাইরে সময়গুলোতে কিন্তু আপনাদের জন্য আমরা কি করি? আপনাদের জন্য আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করি। এখন যদি আপনারা যদি কন্ট্রিবিউশন না করতে চান, শেয়ার টেয়ার না করেন, তাহলে আসলে ক্লাসগুলো নেওয়াটা তো একটু টাফ হয়ে যায়। ওকে, গৌরব, আসিফা, সাফিয়ান শহীদ, ফারহানা মাহতাব, আশরাফ বলছেন 22-এর এ হবে। আব্রাহাম মাসলো। আর এটার স্তর কয়টা? এটার স্তর হচ্ছে 5টা। কি কি? জৈবিক চাহিদা, সামাজিক চাহিদা, নিরাপত্তা চাহিদা, আত্মতৃপ্তি, আত্মপ্রতিষ্ঠা। জৈবিক, সামাজিক, নিরাপত্তা, আত্মতৃপ্তি, আত্মপ্রতিষ্ঠা, এই ধাপগুলা মনে রাখবেন। ঠিক আছে? এইগুলা মনে রাখার চেষ্টা করবেন। ওকে, নেক্সট, কর্মীদের পদোন্নতি প্রদানের নীতি কোন ধরনের পরিকল্পনা? কর্মীদের পদোন্নতি প্রদানের নীতি কোন ধরনের পরিকল্পনা হবে বলেন? কর্মীদের পদোন্নতি প্রদানের নীতি, কর্মীদের, গৌরব আপনি কিন্তু ম্যানেজমেন্ট ক্লাসের জন্য রিকোয়েস্ট করছিলেন, আপনার রিকোয়েস্ট অনুযায়ী কিন্তু ক্লাস দিলাম। দীপ কুমার, জয় বাংলা।
প্রিয় নেত্রীকে মিস করতেছেন নাকি? কর্মীদের পদোন্নতি প্রদানের নীতি কোন ধরনের পরিকল্পনার মধ্যে পড়বে বলেন? কৌশলগত, কার্যগত, একক, স্থায়ী। রাফিয়া বলছেন ডি হবে, জেরিন বলছেন ডি হবে, বাকিরা কি হবে বলেন? সবাই সবাই বলেন, সবাই সবাই। দুইজন মাত্র উত্তর করতেছেন, বাকিরা কি প্রশ্ন বুঝেন না নাকি উত্তর করতে পারেন না কোনটা? দ্রুত বলেন সবাই, সবাই উত্তর করার চেষ্টা করেন এভরিওয়ান। দুই একজন খালি বারবার উত্তর করে আর বাকিরা কিন্তু উত্তর করে না। আপনারা কি দেখে কি উত্তর দিচ্ছেন আমি বুঝতেছি না। কার্যগত পরিকল্পনা কেন বলতেছেন? গৌরব সাহা, শুধু গৌরব সাহাই ইউনিক উত্তর দিছে। আমি একটু আগে আপনাদেরকে বলছি যে একটা পরিকল্পনা যখন কোন একটা নির্দিষ্ট কাজের জন্য, নির্দিষ্ট সময়ের জন্য, নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য গ্রহণ করা হয়, ওই কাজগুলো শেষ হলে যখন পরিকল্পনা সমাপ্ত হয় তখন এটাকে বলা হয় একক পরিকল্পনা। স্থায়ী পরিকল্পনা কখন হয়? কোন নতুন করে পরিকল্পনা গ্রহণের আগ পর্যন্ত যখন একই কাজ মানে হচ্ছে বারবার করা হয়, মানে ওই পরিকল্পনার কাজ চলমান থাকে নতুন করে পরিকল্পনা গ্রহণের আগ পর্যন্ত। ঠিক একইভাবে কর্মীদের পদোন্নতিটাও কিন্তু স্থায়ী পরিকল্পনার আওতায় পড়বে। ঠিক আছে? কারণ হচ্ছে এই যে পদোন্নতির যে নিয়ম নীতি, এগুলো বছর পর বছর ধরে একটা প্রতিষ্ঠানে চলমান থাকে। একটা নির্দিষ্ট সময় পর পর এটা অনেক সময় হতে পারে, এরপরে গিয়ে এটা রিভাইজড হয়, তখন কিন্তু আসলে এই পরিকল্পনার পরিবর্তন হয়। ঠিক আছে? সংগঠন প্রক্রিয়ার প্রথম ও প্রধান কাজ কোনটি? সংগঠন প্রক্রিয়ার প্রথম ও প্রধান কাজ কোনটা বলেন? সংগঠন প্রক্রিয়ার প্রথম ও প্রধান কাজ কোনটা? কার্য বিভাজন করা, দায়িত্ব নির্দিষ্টকরণ, সম্পর্ক নির্ধারণ, কর্তৃত্ব অর্পণ। কি হবে বলেন? সংগঠন প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটা? সংগঠন প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটা? দ্রুত বলেন, দ্রুত। এইটা সবার পারা উচিত, এইটা সবাই পারবে আশা করছি। এই প্রশ্ন সবাই পারবে। আসানুল, তারপর রাফিয়া, মৃদুল, জাহিদ, সাথী, আসিফা, রাফিয়া, আব্দুল্লাহ, শিফা। 24-এর বি, এটা তো আমাদের 24 নম্বর প্রশ্ন, তাই না? 24 নম্বর প্রশ্ন কি হবে? আব্দুল্লাহ, মাঝখান দিয়ে আপনি আবার বিতে চলে গেলেন কেন? সবাই তো একই জায়গায় আছে। সংগঠন প্রক্রিয়ার প্রথম ধাপটাই হচ্ছে কি? কাজকে বিভিন্ন ভাগে ভাগ করা। কাজের প্রকৃতি অনুযায়ী কাজকে কি করে ফেলা? বিভিন্ন ভাগে ভাগ করা। ঠিক আছে? এটা একটু খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে সরলরৈখিক সংগঠনের প্রধান বৈশিষ্ট্য কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সরলরৈখিক সংগঠনকে আরেকটা সংগঠনের সাথে তুলনা করে এটাকে বলা হয় সামরিক সংগঠন। কি সংগঠন বলা হয়? সামরিক। সামরিক সংগঠন বলা হয়। মানে রুলস রেগুলেশন সামরিক বাহিনীর মতো, তাই কি করা হয়? সামরিক সংগঠনের সাথে এটাকে কি করা হয়ে থাকে? সামরিক সংগঠনের সাথে তুলনা করা হয়ে থাকে। তাহলে হচ্ছে 25, কোয়েশ্চেন নাম্বার 25। সংগঠন, সরলরৈখিক সংগঠনের প্রধান বৈশিষ্ট্য কোনটি বলেন? সংগঠনের প্রধান বৈশিষ্ট্য কোনটা বলেন? দ্রুত বলেন। লাইভটাতে একটা রিঅ্যাক্ট দিয়েন, এটলিস্ট একটা রিঅ্যাক্ট তো দিতে পারেন নাকি? রিঅ্যাক্ট দিলে টাকা পয়সা লাগে। একটা লাইক ট্যাগ দিয়েন, এগুলো তো ক্লাসে রিচ বাড়াইতে হেল্প করে।
25। সামরিক সংগঠন বা সরলৌকিক সংগঠন বলতে কি বোঝানো হচ্ছে, যে যেখানে কর্তৃত্ব রেখা, কি রেখা বলেন তো, কর্তৃত্ব রেখা। এখন কর্তৃত্ব রেখা মানে কি জানেন? কর্তৃত্ব মানে কি বলছিলাম? আদেশ দেওয়ার অধিকার। আদেশ দেওয়ার অধিকার উপর থেকে ধীরে ধীরে নিচের দিকে নেমে আসে। অর্থাৎ যে সংগঠনের একজন চিফ থাকে, সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, সে থাকবে মানে হচ্ছে চিফ, এবং সে তার অধস্তনদেরকে কি দিবে, মানে হচ্ছে আদেশ দিবে। সেই আদেশ দেওয়ার অধিকারটা উপর থেকে ধাপে 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 নিচের দিকে নেমে আসে, এবং ওই চেইন অফ কমান্ডটাকে কি করা যায় না, ভাঙা যায় না। ওই চেইন অফ কমান্ডটাকে কি করা যায় না, সহজে ভাঙা যায় না। এবং ওই সশস্ত্র বাহিনীতে যেমন, সামরিক বাহিনীতে যেমন হচ্ছে এই যে কমান্ড, এই চেইন অফ কমান্ড ভেঙে, যেমন আপনি পিলখানা হত্যা কাণ্ডের সময় দেখবেন যে মানে সেনাবাহিনী কিন্তু মানে সব দিক দিয়ে আসলে পিলখানাকে ঘিরে ফেলেছিল, কিন্তু তাদের চেইন অফ কমান্ড ভেঙে মানে কেউ আসলে কি কোনো জুনিয়র অফিসারে কিন্তু কি করতে পারে না, অ্যাটাক করতে পারে না, কারণ তাদের চিফ যখন সেনা চিফ ছিল সে কিন্তু আসলে এখানে সম্মতি দেয় নাই। সো সরল রেখার মতো কর্তৃত্ব রেখা, মানে উপর থেকে ধীরে ধীরে নিচের দিকে নেমে আসে, সোজা কথা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে আসেন হচ্ছে পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে কি বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই বছর যেহেতু নতুন বাজেট প্রকাশিত হয়েছে, তাহলে এই প্রশ্নটা আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। এই বছর এটা আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। কি বললাম? পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে কি বলে? পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে কি বলে? দ্রুত বলেন। পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে কি বলে? 26, কোয়েশ্চেন নাম্বার 26, কোয়েশ্চেন নাম্বার 26, পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে কি বলে? পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে বলা হয় বাজেট। বাজেট কয় প্রকার? বাজেট 3 প্রকার: ঘাটতি, উদ্বৃত্ত আর সুষম। ঘাটতি, উদ্বৃত্ত আর সুষম। যখন আয় ব্যয় সমান হয় তখন সুষম, যখন আয় ব্যয়ের চেয়ে বেশি হয় তখন হচ্ছে উদ্বৃত্ত, আর যখন ব্যয় আয়ের থেকে বেশি হয় তখন হয় ঘাটতি। আর আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে কি হয়? আমাদের দেশেও আমরা কি বাজেট আগে করি? ঘাটতি বাজেট আগে করি। আর বাজেটের ক্ষেত্রে কোন খাত আগে নির্ধারণ করা হয়? আয় খাত না ব্যয় খাত? আগে নির্ধারণ করা হয় কোন খাত? ব্যয় খাত। আগে নির্ধারণ করা হয় কোন খাত? আগে নির্ধারণ করা হয় ব্যয় খাত। 26 শেষ। কোয়েশ্চেন নাম্বার 27, কোয়েশ্চেন নাম্বার 27, ব্যবসার সামাজিক দায়িত্ব, সিএসআর নামক একটা টার্মস আছে। এই সিএসআর এর পূর্ণরূপটা একটু মনে রাখার চেষ্টা করবেন। সিএসআর, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। সিএসআর এর পূর্ণরূপ কি? কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, অর্থাৎ ব্যবসায়ের সমাজের প্রতি দায়বদ্ধতা। সমাজের প্রতি ব্যবসার কিছু দায়বদ্ধতা আছে, এবং এই সিএসআর এর আওতায় কিন্তু দেখবেন বিভিন্ন প্রতিষ্ঠান কি দেয়? শিক্ষাবৃত্তি দেয়, মসজিদ মাদ্রাসা স্কুল কলেজে অনুদান দেয়, স্কুল কলেজ প্রতিষ্ঠা করে। এগুলা কিন্তু তারা সিএসআর এর কি করে? সিএসআর মানে আমাকে একটা ফান্ড থাকে, সেই ফান্ড থেকে করে বা তার মাধ্যমে করে। তাহলে ব্যবসার সামাজিক দায়িত্ব পালনের প্রধান লক্ষ্য কি অতিরিক্ত মুনাফা করা? কখনোই না। তারপর হচ্ছে কি সরকারি কর ফাঁকি দেওয়া? কখনো হইতে পারে না। ব্যবসা সম্প্রসারণ করা? তাও না। সমাজের সর্বাঙ্গীন কল্যাণ করা। ঠিক আছে, সমাজের কল্যাণ করা হচ্ছে এই সিএসআর এর মানে হচ্ছে কি প্রধান লক্ষ্য। সিএসআর এর পূর্ণরূপটা মনে থাকবে, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, সিএসআর, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। এইচএসসি 26 এর কে কে আছেন একটু কমেন্টে জানান। এইচএসসি 26, 27। অংশীদারি ব্যবসায় সাধারণ অংশীদারদের দায় কেমন? অংশীদারি ব্যবসায় সাধারণ অংশীদারদের দায় কেমন? আমরা জানি যে এক মালিকানা ও অংশীদারি ব্যবসার ক্ষেত্রে, এক মালিকানা ও অংশীদারি ব্যবসার ক্ষেত্রে কি সদস্যদের দায় হচ্ছে কি? অসীম, তাই না? এই যে সীমাবদ্ধ শব্দ হইতেই পারে না। তারপরে বিনিয়োগের সমপরিমাণ? কখনোই না। আইন দ্বারা সীমিত? কখনোই না। আনসার হচ্ছে অসীম ও ব্যক্তিগত। আইন দ্বারা সীমিত এইসব কথা বলা যাবে না। ঠিক আছে, এক মালিকানা অংশীদার ব্যবসা এবং সমবায় সমিতির ক্ষেত্রে দায় হচ্ছে কি, মানে সরি, এক মালিকানা অংশীদার ব্যবসার দায় হচ্ছে অসীম, আর কোম্পানি আর সমবায় সমিতির ক্ষেত্রে দায় হচ্ছে সসীম। প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা কত? প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা কত বলে? প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য কত? এই সদস্য সংখ্যা থেকে একটা প্রশ্ন আপনি কমন পাবেন। এই সদস্য সংখ্যা থেকে একটা এমসিকিউ কমন আসবে। সদস্য সংখ্যা, এই সদস্য সংখ্যা থেকে একটা প্রশ্ন আপনি কি পাবেন? কমন পাবেন। তাহলে কি কি মনে রাখবেন? যদি আমরা কি করি, অংশীদারি ধরি, তাহলে অংশীদারির ক্ষেত্রে সর্বনিম্ন 2, সর্বোচ্চ হচ্ছে 20। কিন্তু যদি ব্যাংকিং অংশীদারি ব্যবসা হয়, তাহলে ব্যাংকিং এর ক্ষেত্রে দেখেন, অংশীদারি ব্যবসা যদি ব্যাংকিং হয় তাহলে 2 আর হচ্ছে 10। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে, প্রাইভেটের ক্ষেত্রে হচ্ছে সদস্য সংখ্যা হচ্ছে 2 থেকে 50। পরিচালক সংখ্যা যদি একটা প্রশ্ন আসে, পরিচালক, সর্বনিম্ন পরিচালক সংখ্যা হচ্ছে কয়জন? 2 জন। ঠিক একইভাবে যদি পাবলিক লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা আসে, তাহলে সর্বনিম্ন 7 জন, সর্বোচ্চ শেয়ার সংখ্যা সীমাবদ্ধ, এবং ন্যূনতম পরিচালক সংখ্যা হইতে হবে কয়জন?
3 জন। তাহলে এই যে সংখ্যাগুলো বললাম, এই সংখ্যাগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি, এই সংখ্যাগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। ক্লিয়ার? মনে থাকবে আজকের ক্লাস থেকে প্রশ্ন কমন ইনশাআল্লাহ, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, প্রশ্ন অবশ্যই কমন হবে। তাহলে এটা 28 নাম্বার প্রশ্ন গেল। 29 নাম্বার প্রশ্ন আমি পড়াই ফেলছি অলরেডি, কোয়েশ্চেন নাম্বার 29, আপনারা উত্তর করেন। 29 নাম্বার প্রশ্ন উত্তর কি হবে বলেন? 29 নাম্বার প্রশ্ন উত্তর কি হবে বলেন? আমাদের 19তম শিক্ষক নিবন্ধন ব্যাচে ভর্তি চলছে। 19তম শিক্ষক নিবন্ধন পেড কোর্সে ভর্তি চলমান আছে। 50% ডিসকাউন্টে আমাদের এই পেড কোর্সে কিন্তু ভর্তি চলমান আছে। কেউ যদি স্কুলে ভর্তি হইতে চান 1250 টাকা ভর্তি হইতে পারবেন। কেউ যদি কলেজ লেভেলে ভর্তি হইতে চান তাহলে আপনি 999 টাকায় ফুল কোর্সে ভর্তি হইতে পারবেন, সাবজেক্টিভ কোর্স কিন্তু। আর যদি কেউ স্কুল কলেজ দুটো একসাথে ভর্তি হইতে চান তাহলে আপনি 1500 টাকায় ভর্তি হইতে পারবেন। এবং একটা ভালো অফার চলমান আছে, আপনি এই টোটাল ফিটা একবারে দিতে না পারলে 2বারে দিয়ে এখন ভর্তি হইতে পারবেন। অর্থাৎ এখন 50% দিলেন, আগামী মাসে 50% দিলেন। আমরা অলরেডি 12টা ক্লাস করে ফেলছি। প্রতি সপ্তাহে আমাদের 3টা করে ক্লাস, 3টা করে পরীক্ষা হচ্ছে, এবং আমাদের প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন হচ্ছে 1.5 থেকে 2 ঘন্টা করে ক্লাস হচ্ছে। আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য আমরা পিডিএফ শীট প্রোভাইড করতেছি, এবং ক্লাস রেকর্ড থাকবে একেবারে আপনার পরীক্ষার পূর্ব পর্যন্ত। ক্লাস আমরা পরীক্ষা পর্যন্ত চলমান রাখবো। সুতরাং এই চমৎকার অপরচুনিটি মিস করার কোনো মানে হচ্ছে ব্যাপারই নেই, এবং কোর্স ফ্রি। আপনি পুরো অনলাইন জগৎ ঘুরে দেখেন, আমাদের মধ্যে এত কম কোর্স ফ্রিতে কোথাও আপনি ভর্তি হতে পারবেন না। চ্যালেঞ্জ। ওকে, সো পাবলিক লিমিটেড কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যা হচ্ছে কত? শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। এটা সর্বনিম্ন ছিল না, এটা ছিল সর্বোচ্চ। এই জায়গায় খেয়াল করতে হবে। 29 শেষ। কোয়েশ্চেন নাম্বার 30। কোয়েশ্চেন নাম্বার 30, কর্মীদের কাজে উৎসাহিত করার ইতিবাচক পদ্ধতি কোনটি? ইতিবাচক পদ্ধতি কোনটা? ইতিবাচক মানে কি বুঝেন তো? ইতিবাচক মানে পজিটিভ পদ্ধতি কোনটা? পজিটিভ। আবার ডগলাস ম্যাকগ্রেগরের এক্স ও ওয়াই তথ্য পড়ছি না, এক্সটাকে অনেকে মনে করে ইতিবাচক, না, এক্স হচ্ছে নেতিবাচক, ঠিক আছে, আর ওয়াই হচ্ছে ইতিবাচক। ইতিবাচক অর্থাৎ এক্স থিওরি তথ্যের লোক যারা, তারা হচ্ছে কি, তারা হচ্ছে কাজ করতে চায় না, তাদেরকে ধরিয়া বাইন্দা মাইরা মুড়ে কাজ করানো লাগে। আর ওয়াই থিওরির লোক হচ্ছে ইতিবাচক, তারা স্বভাবগতভাবেই মানে কাজ করতে পছন্দ করে, নিজেরাই কাজ করে ফেলে। ঠিক এইভাবে এখানে ইতিবাচক বলতে বোঝাচ্ছে তিরস্কার করা, এটা তো নেগেটিভ। অতিরিক্ত কাজের চাপ দেওয়া, এটাও নেগেটিভ। কি করা? শাস্তি বা বেতন কর্তন, এটাও নেগেটিভ। তাহলে পজিটিভ আছে শুধু একটা, বোনাস বা আর্থিক পুরস্কার দেওয়া। বোনাস বা আর্থিক পুরস্কার দেওয়া, এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে পজিটিভ, এটাই হচ্ছে কি পজিটিভ হচ্ছে। ওকে, 31, কোয়েশ্চেন নাম্বার 31, ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের মূল ভিত্তি কোনটি? কোয়েশ্চেন নাম্বার 31, দেখেন এগুলা ঘুরে ফিরে প্রত্যেকটা কিন্তু বোর্ড প্রশ্ন, প্রত্যেকটা কিন্তু বোর্ড প্রশ্ন। সিলেট বোর্ড 2024 সালে আসা প্রশ্ন দেখবেন, পাশে ছোট্ট করে দেওয়া আছে প্রশ্নটা কোথায় কত সালে আসছে। ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের মূল ভিত্তি মানে নিয়ন্ত্রণের মূল ভিত্তিটা কি বলেন? নিয়ন্ত্রণের মূল ভিত্তি কি বলেন? দ্রুত বলেন। এরকম ক্লাস কি আর চাই? সামনে আপনাদের পরীক্ষার আগে কি আমরা এরকম ক্লাস কন্টিনিউ রাখবো? এইচএসসি 26-27 আমাদের এরকম ক্লাসগুলো কন্টিনিউ থাকবে কিনা? এক ক্লাসে তো 100 এমসিকিউ সলভ করা টাফ, আমরা চেষ্টা করবো মিনিমাম 50টা জন্য শেষ করা যায়। অলরেডি 10টা বেজে গেছে, যদিও ক্লাস আমরা করছি 45 মিনিট, আমরা 9:15 ক্লাস শুরু করছি, তাহলে 1 ঘন্টা ক্লাস করলে মোটামুটি 50টা প্রবলেম কিন্তু আমরা সলভ করে ফেলতে পারবো। আর আপনারা শেয়ার টেয়ার করেন না, 20টা শেয়ার হয়েছে তাও অনেকবার বলার পরে। তো শেয়ার যেহেতু করেন না, অনেক বেশি ক্লাস নেওয়ার সুযোগ নাই, রেসপন্স কম, পরীক্ষাও কম হবে, ক্লাসও কম হবে। অলরেডি পরীক্ষা কিন্তু আজকে 2টা নেওয়া হয়েছে, আরো 2টা নিব, ঠিক আছে। স্পেনের খেলা শুরু হয়েছে, আমরা আর অল্প সময়ের মধ্যে ক্লাস শেষ করবো। গৌরব, ক্লাস চলমান থাকবে। তাহলে এটা হচ্ছে নিয়ন্ত্রণের ভিত্তি পরিকল্পনা, কোনো সন্দেহ নাই। কোয়েশ্চেন নাম্বার 32, মানদণ্ডের সাথে কাজের তুলনা ও বিচ্যুতি নির্ণয় কিসের অংশ? মানদণ্ড, এটা স্ট্যান্ডার্ড থাকে, স্ট্যান্ডার্ড থাকে, ওই স্ট্যান্ডার্ডের সাথে রেজাল্ট, অ্যাকচুয়াল রেজাল্টের একটা কম্পেয়ার করা হয়, কম্পেয়ার করে ভুল ত্রুটি খুঁজে বের করে, যদি ভুল ত্রুটি থাকে, অর্থাৎ আপনার টার্গেট ছিল ধরেন 20,000 টাকা প্রফিট করবেন, আপনি যদি 20,000 টাকা কিংবা তার চেয়ে বেশি প্রফিট করেন, তাহলে তো আর আপনার কোনো ভুল ত্রুটি হয় নাই, আপনি বরং ভালো করছেন। যদি কম হয় তখন আপনার খুঁজে বের করতে হবে ভুল ত্রুটিগুলো কি এবং সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটা বেসিক্যালি হচ্ছে নিয়ন্ত্রণের স্টেপ, নিয়ন্ত্রণের সাথে সম্পৃক্ত একটা বিষয়। কার সাথে? নিয়ন্ত্রণের সাথে সম্পৃক্ত একটা বিষয়। কথা কি ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 32 ডান। 33, আদর্শ শিক্ষা নীতির মূল উদ্দেশ্য কি বলেন? কোয়েশ্চেন নাম্বার 33, আদর্শ শিক্ষা নীতির মূল উদ্দেশ্য কি? এই চমৎকার ক্লাস থেকে প্রশ্ন কিন্তু কমন থাকবে ইনশাআল্লাহ, ঠিক আছে। বলেন আদর্শ শিক্ষা নীতির মূল উদ্দেশ্য কি বলেন? আদর্শ শিক্ষা নীতি যারা এখনো শেয়ার করেন নাই, আমাদের ক্লাসটা আজকে কমপক্ষে 50টা শেয়ার হোক, মাত্র 20টা শেয়ার হয়েছে।
আমরা রিঅ্যাক্টও দিতে চান না আপনারা, ঠিক আছে, রিঅ্যাক্টও দিতে চান না। বলেন কি হবে? অনেকে মনে হয় খেলা দেখার জন্য চলে গেছে স্পেনে খেলা দেখতে। $33 অলরেডি পড়াইছি না? বলেন অলরেডি পড়াইছি কিনা এটা? খেলা দেখেন, ক্লাসও করেন, দীপ কুমার, বিশাল ব্যাপার। স্কোর বললেন, হ্যাঁ মাঝে মাঝে স্কোর বললেন আমরা ক্লাস শেষ করার আগ পর্যন্ত, যদিও স্পেন জিতবে কোনো সন্দেহ নাই। রিনা আক্তার, জাহিদুল, নিবন্ধন প্রত্যাশী যে ভাই বোনরা আছেন, আপনাদের সাবজেক্টিভ প্রস্তুতি ভালোভাবে গুছিয়ে নেওয়ার জন্য আমাদের এই কোর্সটা আপনার জন্য অনেক কাছে আসবে ইনশাআল্লাহ। আপনি নির্দ্বিধায় ভর্তি হইতে পারেন। দ্বৈত অধীনতা পরিহার করা। দ্বৈত অধীনতা মানে একজন বসের একজন এমপ্লয়ের একজন বস থাকবে, এটাই হচ্ছে আদর্শ নীতির মূল টার্মস। কর্মী নির্বাচন প্রক্রিয়া সবচেয়ে সাধারণ এবং প্রথম ধাপ কোনটা? কর্মী নির্বাচন প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটা? কর্মী যখন আপনি এই যে কর্মী নির্বাচন করবেন, এই নির্বাচনটা কি ইতিবাচক না নেতিবাচক বলেন তো? এই কর্মী নির্বাচনটা হচ্ছে নেতিবাচক প্রক্রিয়া, কারণ এখানে মানুষকে বাদ দিতে হয়। আর কর্মী সংগ্রহ যদি পরীক্ষায় আসে, যে কর্মী সংগ্রহ কোন ধরনের প্রক্রিয়া, এখানে আপনি কাউকে বাদ দিবেন না, সবাইকে মোটিভেট করবেন, আপনি আবেদন করেন। এটা হচ্ছে ইতিবাচক প্রক্রিয়া, জায়গা থেকে এটা প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। কর্মী নির্বাচন নেতিবাচক, যেহেতু এখানে মানুষকে বাদ দিয়ে দিতে হয়, তাই না? আপনি সিলেকশন করবেন। হ্যাঁ, সামনে আপনাদের খেলা আছে, মিলন স্যার ভার্সেস আপনারা। ক্লাস শুরু হয়েছে, অনেকে চলে গেছে, কিন্তু আমরা কি সামনে আগাবো নাকি শেষ করব বলেন? আমরা 34 নম্বর কোশ্চেনে আসি। কি আছে? কর্মী নির্বাচন প্রক্রিয়া সবচেয়ে প্রথম ধাপ কোনটা? প্রথম ধাপ হচ্ছে আবেদন গ্রহণ ও বাছাই করা, তাই না? আগে আবেদন গ্রহণ ও বাছাই করতে হবে, তারপরে বাদ বাকি প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করতে হবে। ডান। নেক্সট, শিল্প বিপ্লবের সূত্রপাত কোন দেশে ঘটেছিল? এটা আপনারা সবাই পারেন, এটা নিয়ে আর কোনো সন্দেহ নেই। শিল্প বিপ্লব কালীন সময়টাকে বলতে পারবেন? শিল্প বিপ্লব কালীন সময় কত সালকে বলা হয়? কত থেকে কত সালকে শিল্প বিপ্লবকালীন সময় বলা হয়, কে বলতে পারবেন? কত থেকে কত সালকে শিল্প বিপ্লবকালীন সময় বলা হয়? সানজিদা আক্তার তুলি, আপনার আমাদের পেড কোর্সের স্টুডেন্ট মনে হয়, তাই না? সাথী বিশ্বাস আমাদের পেড কোর্সের স্টুডেন্ট, তারপরে ধনঞ্জয় ভাই আমাদের পেড কোর্সের স্টুডেন্ট। আর কে আছেন পেড কোর্সের ক্লাস করতেছেন? আর কাউকে তো দেখি না। ওকে, ক্লাস শেষ করে খেলা দেখবো ইনশাল্লাহ আমরা, সমস্যা নেই। বলেন কি হবে? শিল্প বিপ্লবকালীন সময় কত? গৌরব 1850 থেকে 1950। শিওর? শিল্প বিপ্লবকালীন সময় 1850 থেকে 1950। শারমিন আক্তার শিলা 1750 থেকে 1850। গৌরব কি ভুল করে ফেললেন? রাকিবুল গো হেড 30-এর কি এ? কি বলেন? শিল্প বিপ্লব কি ফ্রান্সে হয়েছিল? সঞ্জয় আক্তার তুলি কি বললেন? শিল্প বিপ্লব তো ইংল্যান্ডে হয়েছে, এটা তো আমরা সবাই জানি, নাকি? ইংল্যান্ড মানে কি? ইংল্যান্ড মানে হচ্ছে গ্রেট ব্রিটেন, ইংরেজ। গ্রেট ব্রিটেন, তাই না? রাইট। আর শিল্প বিপ্লব আমরা সবাই জানি 1750 থেকে 1850, তাই না? 1750 থেকে 1850। আর 1850 থেকে 1950 এটা হচ্ছে শিল্প বিপ্লবকালীন পরবর্তী সময় বলা হয়, শিল্প বিপ্লবের পরবর্তী সময় বলা হয়, ঠিক আছে। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 36। ব্যবসা মূলত কোন ধরনের প্রক্রিয়া? ব্যবসা মূলত একটা কোন ধরনের প্রক্রিয়া? দাতব্য প্রক্রিয়া তো হবে না, ধর্মীয় প্রক্রিয়া হবে না, এটা রাজনৈতিক প্রক্রিয়াও না, এটা একটা অর্থনৈতিক প্রক্রিয়া। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই, এটা একটা অর্থনৈতিক প্রক্রিয়া। 36, আমরা একটু দ্রুত যাই। 36, 37 এটা আপনারা উত্তর করেন, দ্রুত করেন। ব্যবসার স্থানগত প্রতিবন্ধকতা দূর করে কি? আমরা একেবারে প্রশ্নের শুরুতে
দিনাজপুর 2025 সালে আসছে। এটা কিন্তু একবারে শুরুতে আমি আপনাদেরকে পড়াইছি। ব্যবসার স্থানগত প্রতিবন্ধকতা দূর করে কিসের মাধ্যমে? ব্যবসার স্থানগত প্রতিবন্ধকতা দূর করা হয় কিসের মাধ্যমে? দ্রুত বলেন। এটা আমরা ইতিমধ্যে পড়ছি, ইতিমধ্যে পড়া হয়েছে। আসানুল ইকবাল কি এইচএসসি নাকি নিবন্ধনের স্টুডেন্ট ভাই? সাদাত হোসেন বি হবে, মৃদুল হচ্ছে এ বলতেছেন। স্থানগত কি গুদামজাতকরণ হওয়ার তো সম্ভাবনা কম দেখতেছি। আমরা এখানে জেনে রাখি বিমার মাধ্যমে কি হয়? ঝুঁকিগত বাধা দূর হয়। কিসের মাধ্যমে? বিমার মাধ্যমে ঝুঁকিগত বাধা। গুদামজাতকরণের মাধ্যমে সময়গত বা কালগত বাধা। ব্যাংকিং এর মাধ্যমে হচ্ছে অর্থ সংক্রান্ত বাধা দূর হয়। পরিবহনের মাধ্যমে স্থানগত বাধা দূর হয়। মনে থাকবে, পরিবহনের মাধ্যমে কিগত বাধা দূর হয়? স্থানগত বাধা দূর হয়। পরিবহনের মাধ্যমে স্থানগত বাধা দূর হয়। কোয়েশ্চেন নাম্বার 38 চুক্তির অবর্তমানে অংশীদারের লাভ ক্ষতি কিভাবে বন্টন হবে? মানে চুক্তিতে লাভ ক্ষতি বন্টন নিয়ে যদি কিছু বলা না থাকে, চুক্তিতে বলে দেয় নাই আপনি কিভাবে লাভ ক্ষতি বন্টন করবেন, সেক্ষেত্রে আপনি লাভ ক্ষতি কিভাবে বন্ধ করবেন? শেখ বৃষ্টি মানে এইচএসসি স্টুডেন্ট কারা কারা আছেন একটু বলেন। আমাদের কালকে পেড কোর্সের ক্লাস আছে, নিবন্ধনের পেড কোর্সের ক্লাস। কালকে ক্লাসটা মিস যাবে। এর পরের দিন অর্থাৎ কালকে হচ্ছে মঙ্গলবার, তাই না? বুধবার কিন্তু আপনাদের আবার ক্লাস আছে। বুধবার আমরা কি ক্লাস নেব এটা একটু বললেন। ম্যানেজমেন্ট নাকি অ্যাকাউন্টিং নিব? ঠিক আছে, এটা একটু বললেন। আচ্ছা, সো নিবন্ধনের পেড কোর্সে ভর্তি চলমান আছে। যারা নিবন্ধন প্রত্যাশী ভাই বোন আছেন, সার্কুলার হলে কিন্তু 2-3 মাসের বেশি সময় পাবেন না। এখন যদি সার্কুলার হচ্ছে না, আমরা ধীরে ধীরে আগাচ্ছি ইনশাআল্লাহ। অনেক সময় নিয়ে ভালো করে পড়তেছি, আপনারা কিন্তু ভর্তি হয়ে যেতে পারেন। তাহলে এখানে চুক্তির অবর্তমানে কি হারে? সমহারে। কি হারে? সমহারে। চুক্তিতে যদি লাভ ক্ষতি বন্টন নিয়ে কিছু বলা না থাকে, তখন আমরা লাভ ক্ষতি কিভাবে ভাগ করে দিব? সমান ভাবে লাভ ক্ষতি আমরা ভাগ করে দিব। গৌরব এইচএসসি, মৃদুল এইচএসসি, বাকিরা কি নিবন্ধনের কারা, এইচএসসির কারা একটু বললেন। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 39 কি বলা হয়েছে বলেন? সমবায় সমিতির মূল বা প্রধান বৃত্তি ও নীতি কোনটি? সমবায় সমিতির মূল বৃত্তি, আচ্ছা, সমবায় সমিতির প্রধান উদ্দেশ্য কিন্তু সদস্যদের অর্থনৈতিক কল্যাণ সাধন করা। ভালো করে পড়, নকল আর হবে না। পড়াশোনা করছো তো? নকল আর হবে না। রাইট। আসানুল 26, ওকে। ইনশাআল্লাহ আপনাদের জন্য এই ক্লাস কন্টিনিউ থাকবে। আজকের ক্লাসে মোটামুটি ভালোই রেসপন্স ছিল। আমাদের অ্যাকাউন্টিং এর অ্যাক্টিভ থাকেন। অ্যাকাউন্টিং এর উপর অলরেডি 7-8টা চ্যাপ্টার আমি পড়াই ফেলছি, সিকিউ প্লাস এমসিকিউ। যারা প্রথমবারের মতো অ্যাকাউন্টিং এর ক্লাস করতেছেন, আপনারা অ্যাকাউন্টিং এর ইউটিউব চ্যানেলে যাবেন। দ্বিতীয় পত্রে শেয়ার ইস্যু, অংশীদারি, তারপর ধরেন অনুপাত বিশ্লেষণ, উৎপাদন ব্যয় বিবরণী, এই 4টা চ্যাপ্টারের সিকিউ প্লাস এমসিকিউ পড়াইছি এবং এগুলো ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। ফার্স্ট পার্টেরও আমরা হিসাবের বৈষম্য, হিসাব সমীকরণ, রেওয়া মিল, অবচয়, এগুলোর উপর ক্লাস করেছি। সিকিউ প্লাস এমসিকিউ আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দিছি। ওখান থেকে কিন্তু ক্লাসগুলো কি করে নিতে পারবেন? করে নিতে পারবেন। এবং লাস্ট 2টা ক্লাসে, একটা ক্লাসে অংশীদারি পড়াইছি, আরেকটা ক্লাসে আমরা হচ্ছে মজুদ পণ্য পড়াইলাম। এবং আরো 2-3টা চ্যাপ্টার আমার টার্গেট আছে শেষ করে দেওয়ার আপনাদের ইনশাআল্লাহ। শাহাদাত, রাইট। তাহলে 39-এর বি হবে একাতা ও সহযোগিতা। কারণ সমবায় সকল সমশ্রেণীর সদস্যরা একত্রিত হয় তাদের প্রত্যেকের আর কি অর্থনৈতিক কল্যাণ সাধনের জন্য। আচ্ছা, কোশ্চেন নাম্বার 39 গেল। এবার 40। আমরা 10 মিনিটের মধ্যে ক্লাস শেষ করব। নিচের কোনটি সরকারি একছত্র মালিকানাধীন ব্যবসা? মানে এইটাতে কি বোঝাচ্ছে? একছত্র দিয়ে বোঝাচ্ছে কি, যে একেবারে মালিকানা, মানে কার থাকবে? মানে হচ্ছে মালিকানাধীন রয়েছে সরকারের 100%। ঠিক আছে, সেটা হচ্ছে কি ব্যবসা? হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসা, তাই না? একছত্র। কোয়েশ্চেন নাম্বার 41। ব্যবস্থাপনার কোন স্তরে সুপারভাইজার কাজ করেন? বলেন। সুপারভাইজাররা ব্যবস্থাপনার কোন স্তরে কাজ করে? ব্যবস্থাপনার স্তর কয়টা? 3টা, উচ্চ, মধ্য আর নিম্ন। উচ্চ পর্যায়ে ব্যবস্থাপনায় কারা থাকে? ব্যয় ও শ্রেণী বিভাগ করাবেন না স্যার, মানে হচ্ছে সময় বে বিন্দু, ওইটার ক্লাস কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আছে। তোমরা চাইলে কিন্তু ক্লাসটা করতে পারো আমাদের ইউটিউব চ্যানেল থেকে। ঠিক আছে, ফ্রি ক্লাস যে এত সুন্দর হয়, অবাক লাগে স্যার। থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম স্যার। বলেন কি হবে? প্রথম স্তরে যারা থাকে, উচ্চ স্তরে যারা থাকে, তারা কিন্তু পরিকল্পনা প্রণয়ন করে, নীতি নির্ধারণ করে।
আর নিম্ন পর্যায়ে যারা থাকে তারা পরিকল্পনা প্রণয়ন মানে ওই পরিকল্পনাকে বাস্তবায়ন করে, আর মাঝে যারা থাকে তারা হচ্ছে দুটার মধ্যে লিঙ্ক করে। সুপারভাইজার আসলে টেক কেয়ার করে, তাই না? তাহলে সে মধ্যস্থলে থাকে। 41 ডান। 42 বাজেট মূলত কিসের সংখ্যাত্মক প্রকাশ? পড়াইছি কিনা? বাজেট মূলত কিসের সংখ্যাত্মক প্রকাশ বলেন? বাজেট মূলত কিসের সংখ্যাত্মক প্রকাশ? দ্রুত বলেন, দ্রুত বলেন। আগের প্রশ্নটা একটু ভুল কি বললাম? ব্যবস্থাপনা কোন স্তরে সুপারভাইজার থাকে? এই সুপারভাইজার হচ্ছে নিম্ন স্তরে। অনেকেই নিম্ন স্তরে, কে কে যেন নিম্ন স্তরে উত্তর করছিলেন তাদেরটা থেকে। হ্যাঁ, ব্যবস্থাপনা নিম্ন স্তরে কে থাকে? সুপারভাইজার থাকে। ব্যবস্থাপনা নিম্ন স্তরে কি থাকে? সুপারভাইজার ব্যবস্থাপনা নিম্ন স্তরে থাকে। ওকে, তারপরে আসেন হচ্ছে বাজেট কার সংখ্যাত্মক প্রকাশ? বাজেট হচ্ছে পরিকল্পনা সংখ্যাত্মক প্রকাশ। বাজেট কার সংখ্যাত্মক প্রকাশ? পরিকল্পনা সংখ্যাত্মক প্রকাশ। 43 প্রেষণার প্রক্রিয়ার মূল লক্ষ্য বা উদ্দেশ্য কি? মানে মোটিভেশন আপনি কেন দিবেন? মোটিভেশন আপনি কেন দিবেন? কি কারণে দিবেন বলেন? 43 বলেন, মোটিভেশন কিসের জন্য দিবেন? মোটিভেশন কি কারণে দিবেন বলেন? দেখেন অনেক দ্রুত পড়ানোর চেষ্টা করতেছি, অনেক দ্রুত যাই। মানে হচ্ছে স্লিপ অফ টাং এর কারণে অনেক সময় দুই একটাতে ভুল আমাদের বলা হয়ে যেতে পারে, আমি কারেকশন করার চেষ্টা করি। যাই হোক, তারপরে এটাতে কি হবে বলেন? 43 কর্মীদেরকে কি করা? কাজে উৎসাহিত করা। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কর্মীদেরকে কি করা? কাজে উৎসাহিত করা হচ্ছে মোটিভেট করার মূল লক্ষ্য। তারপর হচ্ছে 44 কর্মী সংস্থানের প্রথম বা প্রারম্ভিক ধাপ কোনটা? কর্মী সংস্থানের প্রথম বা প্রারম্ভিক ধাপ কোনটা? কুমিল্লা বোর্ড 2025 সালে আসছে একটা প্রশ্ন, বলেন কর্মী সংস্থানের প্রথম ধাপ কোনটা? কর্মী সংস্থানের প্রথম ধাপ কোনটা? বেশ ভালো গরমও পড়ছে আজকে। স্পেনের খেলার কি আপডেট আছে কোনো? কেউ খেলা দেখতেছেন? জিরো জিরো এমনও হয় নাই নাকি? আচ্ছা, এখনো গোল হয় নাই। কর্মী সংস্থানের প্রথম দপ্তর মূলত হচ্ছে এই কি বলে আপনার রিকুইজিশন নেওয়া বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে, তারপরে কর্মী নির্বাচনের কাজটা করতে হয়। যেহেতু ওখানে মানে হচ্ছে রিকুইজিশন নেওয়ার অপশন নাই, তাহলে কর্মী নির্বাচন করতে হবে। 45 প্রেষণা আমরা জানি দুই ভাবে দেওয়া যায়। প্রেষণা কয়ভাবে দেওয়া যায়? প্রেষণা দুই ভাবে দেওয়া যায়। প্রেষণা কয়ভাবে দেওয়া যায়? প্রেষণা দুই ভাবে দেওয়া যায়। তো একটা হচ্ছে আর্থিক, আর একটা হচ্ছে আমি তো আর্জেন্টিনারে ভাই। প্রেষণা দুই ভাবে দেওয়া যায়, একটা আর্থিক আর একটা অনার্থিক। অর্থাৎ টাকা পয়সা সংশ্লিষ্ট এটাকে আর্থিক প্রেষণা বলা হয়, আর টাকা পয়সা নাই, পাম্পুম মারা, প্রশংসা করা, ওটাকে বলা হচ্ছে কি অনার্থিক প্রেষণা। তাহলে এখানে দেখেন বলা হয়েছে অনার্থিক প্রেষণা কোনটা? তাহলে অনার্থিক মানে টাকা পয়সার সাথে সম্পৃক্ত না। যাতায়াত ভাতা টাকা দিতে হয়, উৎসব বোনাস টাকা দিতে হয়, মুনাফার অংশ টাকা দিতে হয়। তাহলে কাজের সুষ্ঠু পরিবেশ, সুন্দর পরিবেশ করে দেওয়া, এই ক্ষেত্রে সরাসরি আপনি কর্মীকে কোনো টাকা দিচ্ছেন না, কিন্তু কাজের পরিবেশ ঠিক করতে গেলে তো আপনাকে অবশ্যই কি করতে হয়? আপনাকে টাকা পয়সা কিছু মানে হচ্ছে খরচ করতে হয়, কিন্তু এটা তো সরাসরি আর হচ্ছে এমপ্লয়ের পকেটে যাচ্ছে না।
সরাসরি এমপ্লয়েডের পকেটে কি আর টাকা যাচ্ছে? যাচ্ছে না কিন্তু। ওকে, 45 ডান। 46 নেতৃত্বের মূল বা প্রধান কাজ কোনটি? নেতৃত্ব মানে নেতা, তাই না? কর্মীদেরকে কাজ করতে উৎসাহিত করা, তাদেরকে দিয়ে কাজ করিয়ে নেওয়া। তো এই যে নেতৃত্ব, নেতায় যে নেতৃত্ব দেয় তার কাজ কি করা? কর্মী ছাঁটাই করা, শাস্তি নিশ্চিত করা, হিসাব নিরীক্ষা করা, নাকি লক্ষ্য অর্জনে অর্থাৎ কি করা? তার অধস্থন যে কর্মীরা আছে, স্যার অ্যাকাউন্টিং এ প্লাস পেলে আপনার সাথে দেখা মাই ড্রিম হ্যান্ড ইন টোটাল। ইনশাআল্লাহ হবে মৃদুল, ভালো করবা তুমি, রেগুলার ক্লাস করো তুমি, গৌরব ভালো করবে ইনশাআল্লাহ। রিনা 44 এ তো বললাম, 44 এ বললাম না? তাহলে এটা কি হবে? 46 সহজ, এটা তো আমি বলেই দিচ্ছি কি হবে, এটা বলার তো কিছু নেই। ব্যবস্থাপনা সর্বজনীন, না রে বাইরে 2000% কমন, 2000% কমন, 2000% কমন। এই প্রশ্ন দেখে আপনারা কে কে উত্তর করতে পারেন? কি হবে বলেন? ব্যবস্থাপনা সার্বজনীন, ম্যানেজমেন্ট ইজ ইউনিভার্সাল। কে বলছে? ব্যবস্থাপনা সার্বজনীন, ম্যানেজমেন্ট ইজ ইউনিভার্সাল, এ কথা কে বলছে বলেন? আমার তো আসলে মোবাইল নাই, আমার ওই কম্পিউটার থেকে কমেন্ট করতে হয় তো, তাই এক সাইডে হয়ে যায়। আপনারা মনে করেন না ক্লাসের মাঝখানে গিয়ে আমি আবার রেস্ট করি, ঘুমাই, বিষয়টা এমন না। মনিটরটা এক সাইডে রাখা টেবিলের উপরে। এটা তো সবার পারা উচিত, প্রত্যেকে উত্তর করেন, এটা কি হবে? হ্যান্ডি ফোল্ডে দেখে আবার ইমোশনাল হয়ে যান না আপনারা। জাহিদুল ইসলাম আবার 46 এর বি দিছে, প্লে টু। কেমনে রে ভাই, এটা কোনো কথা? আব্দুল্লাহ শিবুল 46 এর খ। হাই হাই, এই প্রশ্ন না পারলে হবে? এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমার এটা প্রবাদ বাক্যের মতো, তাই না? এটা প্রবাদ বাক্যই। ব্যবস্থাপনা সর্বজনীন, ব্যবস্থাপনা সব জায়গায় লাগে। ব্যবস্থাপনা সর্বজনীন নাকি? ব্যবস্থাপনা সব জায়গায় দরকার। দ্য ম্যান, দ্য মিথ, দ্য লিজেন্ড, দ্য মিস্টার সক্রেটিস, রাইট। এটা হচ্ছে সক্রেটিস বলছে। কে বলছে? সক্রেটিস বলছে। 46, কোশ্চেন নাম্বার 47। ব্যবস্থাপনায় নির্দেশনাকে কিসের সাথে তুলনা করা হয়? ব্যবস্থাপনায় নির্দেশনাকে কিসের সাথে তুলনা করা হয় বলেন? ব্যবস্থাপনায় নির্দেশনাকে কিসের সাথে তুলনা করা হয়? ব্যবস্থাপনায় নির্দেশনাকে কিসের সাথে তুলনা করা হয়? এটা সবার পারা উচিত। সেভেন, এটা 48, এটা কি 48? সিরিয়াল নাম্বারটা ভুল করে ফেলে বারবার। এটা কি হবে? এটা কি 47 না 40? এটা একটু বুঝাই দেন। এটা তো বোঝানোর কিছু নাই, বলা হয় আর কি, যে নির্দেশনা মানে হচ্ছে হৃৎপিণ্ড বা চালিকা শক্তি। নির্দেশনা না থাকলে, হৃৎপিণ্ড না থাকলে যেমন একটা মানুষ চলতে পারবে না, বাঁচতে পারবে না, ঠিক একইভাবে হৃৎপিণ্ড না থাকলে অর্থাৎ নির্দেশনা না থাকলে, ধরেন আপনার এমপ্লয়ি আছে, এখন তাদেরকে যদি আপনি ইনস্ট্রাকশন না দেন কাজ কি করতে হবে, কোন কাজ করতে হবে, কিভাবে করতে হবে, তাহলে তার ওই এমপ্লয়ি থাকা না থাকার মধ্যে কোনো পার্থক্য আছে? নাই। তো বলা হচ্ছে যে নির্দেশনা থাকতে হবে, নির্দেশনা থাকলে এমপ্লয়ি কি করতে পারবে? কাজ করতে পারবে। ঠিক আছে, কথা কি বুঝতে পারছেন? কথা কি বুঝছেন?
মস্তিষ্ক বলা হয় কাকে, কে বলতে পারবেন? বাহু, বাহু বলা হয় সংগঠনকে। হ্যাঁ, মস্তিষ্ক বলা হয় কাকে, কে বলতে পারবেন? বলেন তো। একটু দ্রুত বলো, আমরা ক্লাস শেষ করবো ইনশাল্লাহ, আমরা ক্লাসের শেষে চলে আসছি। অবশ্যই এই টাইপের প্রশ্নগুলো আসে না তেমন একটা, এই অঙ্গ প্রত্যঙ্গের সাথে আহ আপনারা কি শুনতেছেন? শোনা যাচ্ছে কি? হ্যালো? দীপ কুমারের কি হয়েছে, ঘুম পাইছে? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, তো যেটা বলতেছিলাম, হৃৎপিণ্ড কাকে বলা হচ্ছে? আমরা নির্দিষ্ট সময়কে বলছি হৃৎপিণ্ড, তারপরে সংগঠনকে বলছি বাহ। মস্তিষ্ক হচ্ছে বেসিক্যালি প্রশাসন, কি প্রশাসন। আর এই ব্যবস্থাপনাকে বলা হয় একটা প্রতিষ্ঠানের চোখ। ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে কি বলা হয়? চোখ বলা হয়। এই রক্ত সংবরণ তন্ত্র বলা হয় কর্মী সংস্থানকে। কর্মী সংস্থানকে কাকে বলা হয়? কর্মী সংস্থানকে বলা হয় রক্ত সংবরণ তন্ত্র। ঠিক আছে, ক্লাস শেষ হলে ঘুমাবেন, কি বলেন? খেলা দেখবেন না? তো যাই হোক, আমরা আজকে এই পর্যন্তই শেষ করব। আপনারা ধৈর্য ধরে যারা ক্লাসে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত থাকুক, ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাস অর্থাৎ কালকের পরের দিন, তাই না? কালকে কি বার? কালকে হচ্ছে আমার মঙ্গলবার আমাদের পেড কোর্সের ক্লাস। মঙ্গলবারের পরে ইনশাল্লাহ বুধবার আপনাদের জন্য আবার ক্লাস থাকবে অ্যাকাউন্টিং কিংবা ফিনান্স, সরি অ্যাকাউন্টিং কিংবা ম্যানেজমেন্ট, যে কোনো একটা ক্লাস হবে রাত 9টায়, এটা মনে রাখেন। তার মানে আপনাদের বুধবার ক্লাস আছে, এটা মাথায় রাখেন। বুধবার রাত 9টায় ক্লাস, এটা ম্যানেজমেন্ট কিংবা অ্যাকাউন্টিং যে কোনো একটার উপরে ক্লাস হবে। সো সবাই ভালো থাকেন। এই পিডিএফটা যদি চান ইনবক্সে নক করেন, স্যার দিয়ে দিবে, সমস্যা নেই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং এর সাথে থাকেন। আল্লাহ হাফেজ। কালকে পেড কোর্সের ক্লাস মেহেরিন, কালকে পেড কোর্সের ক্লাস, ঠিক আছে? কালকে নিবন্ধনের পেড কোর্সের ক্লাস।